আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমাকে দেখছেন এবং যারা আছেন লাইভে, তারা সবাই একটু ভাইকে একটু জানিয়ে দিবেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। অর্থাৎ আজকে আমরা চলে আসছি হাজি দানেশের ফিজিক্সের একটা ফাইনাল ম্যারাথন নিয়ে। এখানে আমরা ফিজিক্সের ঠিক যা যা প্রয়োজন সব কিছু আজকে দেখাই দিব। স্পেসিফিক যা যা তোমরা এই শেষ মুহূর্তে দেখে যাবা, প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখাই দিব হাজি দানেশের কোশ্চেনের। এবং আমি বিশ্বাস করি আজকের এই ক্লাস থেকে তুমি ফিজিক্সে দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ এ এবং বি ইউনিটে দুইটা ভর্তি পরীক্ষাতেই, অর্থাৎ দুইটা ইউনিটেই তোমরা ফিজিক্সের সর্বোচ্চ নাম্বার কমন পাবা আজকে আমাদের এই হচ্ছে হলো ম্যারাথন ক্লাসটা থেকে। তো যারা যারা যুক্ত আছো তারা সবাই একটু ভাইকে জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। ঠিক আছে, যেহেতু হচ্ছে আমাদের হাজি দানেশের জন্য হচ্ছে আমরা আজকে ফিজিক্সের ম্যারাথন ক্লাসটি নিব। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো, আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ভাইয়া, এবং আমাদের সব জায়গায় আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। সো তোমরাও সবাই একটু শেয়ার করে ফেলো দ্রুত। আর সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আজকে একজনকে আমি ইনশাল্লাহ আমাদের যে ফাইনালি, ঠিক আছে, ফাইনালি যা আছে ঠিক আছে সব কিছু আমরা এখানে হচ্ছে হলো করে দিব। ওকে, সো সবাই যুক্ত হয়ে যাও, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো সবাই। ওকে, আমরা টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি, তারপরে যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেহেতু সবাই যুক্ত হয়ে পড়বে ইনশাআল্লাহ। ওকে, সবার কাছে দেখো ভয়েস সবকিছু শোনা যাচ্ছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, এবং সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং সবাই বুঝতেছো কিনা সবকিছু, তাহলে আমাদেরকে একটু জানাও। তাহলে আমরা ইনশাআল্লাহ সবকিছু শুরু করব, তারপর আমরা ইনশাআল্লাহ হচ্ছে আজকে ক্লাসটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমার স্লাইড করা নাই, কিছু জিনিস আমি আগে থেকে লিখে রাখছিলাম, বাট তোমরা জানো যে আমাদের হচ্ছে হলো তোমাদের হাজি দানেশ ইউনিটের অলরেডি পরীক্ষা চলতেছে আমাদের ইয়াতে, অর্থাৎ তোমরা যারা হচ্ছে আমাদের ইয়াতে পরীক্ষা দিচ্ছ, টেলিগ্রামে যারা পরীক্ষা দিচ্ছ, টেলিগ্রামেও আমরা জানিয়ে দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের পরীক্ষা চলতেছে হাজি দানেশের জন্য। সো তাদের ফাইনাল মডেল টেস্টগুলো শুরু হয়ে গিয়েছে, এবং তার সাথে হচ্ছে হলো হাজি দানেশের আজকে হচ্ছে আমরা ইংরেজি ক্লাসটা নেওয়ার কথা ছিল। ইংরেজি ক্লাসের ভাইয়া হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছে, তো আমার বাসার কাছেই থাকে, বাট আলটিমেটলি হচ্ছে ও আসতেই পারেনি, মানে বেড থেকে উঠতে পারতেছে না। সো আমি আসলে অনেকক্ষণ রিকোয়েস্ট করছিলাম যে ইফ পসিবল যদি সে আসতে পারে তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, তাকে অসুস্থ, এখন আমি তো আর তাকে জোর করতে পারবো না। তো আমি আমার বন্ধুকে বললাম যে ওকে ঠিক আছে ফাইন, তুমি কালকে আসো, ওদেরকে একটা ক্লাস দিও, তুমি আগে সুস্থ হও। তো আগে সুস্থ হোক ইনশাল্লাহ, কালকে আমাদের সব কিছু রেডি ছিল ইংরেজির, এবং সকল ফাইল ডকুমেন্টস আমি তোমাদেরকে যদি দেখাই, এটা দেখাইতে গেলেও আসলে কেমন দেখায়, বাট তারপর আমি দেখাই যে কেন আমরা ইংলিশ ক্লাসটা নিতে পারি নাই। সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করো ভাই, এই যে ইংরেজি যে পার্টটা গ্রামেটিক্যাল, এই যে ওটা দেওয়া ছিল, এখানে মেল করা ছিল সব কিছু, তো আমরা আসলে ক্লাসটা নিতে পারি নাই। হোয়াট এভার, যেটাই হোক, আগামীকাল ইনশাল্লাহ তোমাদের ক্লাসটি হবে। সো ওই ক্লাসটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, ইনশাল্লাহ কালকে আমরা ইংলিশ ক্লাসটা দিয়ে দিব। এবং ইউটিউবে প্রায় 2000 ভিউ হয়ে গেছে শুধু ইংরেজি ক্লাসটা, এবং সবাই এত সুন্দরভাবে নিয়েছো, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় যে ওর ক্লাসটা তোমরা এত সুন্দরভাবে নিয়েছো। তো তোমরা সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। তো যাই হোক, ইংলিশ ক্লাসটা যেহেতু আগামীকাল হবে, আজকে আমরা ফিজিক্সটা শেষ করি, দেন হচ্ছে আমি ম্যাথটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু ম্যাথটা হচ্ছে 6 তারিখ, সো এটা 3 তারিখ আলোচনা করলে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। সো সবাই একটু দ্রুততার সহিত চলে আসে, এবং 3 তারিখে আমরা হচ্ছে গুচ্ছের ম্যারাথন শুরু করে দিব। 3, 4, 5
এই 3 দিন 6 এই 4 দিন হচ্ছে আমাদের গুচ্ছের ম্যারাথন চলবে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এগুলো সবগুলো চলবে একসাথে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। যেহেতু আজকে ফিজিক্স ম্যারাথন, যা যা দেখাবো আমি আসলে হয়তো বা এত কোশ্চেন সলভ করাইতে পারবো না, বাট আমি তোমাদেরকে সূত্র বলে দেবো কোন কোন সূত্র থেকে হাজি দানেশ প্রশ্ন করে থাকে এবং কোন কোন সূত্র থেকে কিভাবে প্রশ্ন করা হয়, সব বিষয়াদি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ যুক্ত হব এবং তারপর আমরা ক্লাসটি শুরু করব। ওকে, সবাই চলে আসো, আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে হলো ভেক্টর, ঠিক আছে? ভেক্টর থেকে আমাদের প্রশ্ন কি কি আসছে দেখো, 19-20 সেশনে দুইটা প্রশ্ন আসছিল। একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা, আরেকটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করা, ঠিক আছে? এখন মধ্যবর্তী কোণ কিভাবে আসে সেগুলো আমরা দেখাবো। একদম মানে সিম্পল কিছু কোশ্চেন আসে মধ্যবর্তী কোণ থেকে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সেকেন্ডটা হচ্ছে 18-19 সেশন, আমি দুইটা সেশনের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ক্লাসটা নিচ্ছে, আর 2 বছরের 4টা আমি দেখাই দিচ্ছি। দুইটা হচ্ছে হলো আসছিল, একটা পরস্পর লম্ব, একটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে কমন যেই ফ্যাক্টরটা সেটা হচ্ছে হলো মধ্যবর্তী কোণ। কমন যেই ফ্যাক্টরটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। কমন যেই ফ্যাক্টরটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এই দুইটা কমন যদি তোমাদের কাছে থাকে, এই দুইটা কমন যদি তোমাদের কাছে, তার মানে এই বছরও মধ্যবর্তী কোণ থেকে একটা প্রশ্ন আসবে, এটা শিওর থাকো, ঠিক আছে? এটা শিওর থাকো। ওকে, এবার একটু চলে আসো। আমরা ভেক্টরের যা যা দেখাবো সেগুলো একটু ভালো মতো দেখে যাবা। প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়েছিলাম, সূত্র নিয়েছিলাম যে এ একটা ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করব। সমান্তরাল একক ভেক্টর বের করব, এই যেটা, এটা হচ্ছে হলো সমান্তরাল একক ভেক্টর। তাহলে সমান্তরাল একক ভেক্টর কি? যেই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করবা সেই ভেক্টরটা লিখবা ইকুয়ালস টু এ ভেক্টর ডিভাইড বাই সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে দেখো এখানে এই ভেক্টরটা দেওয়া আছে, এটা হাজি দানেশে আসা প্রশ্ন, হুবহু হাজি দানেশে আসা প্রশ্ন। এটা 2019-20 আসছে, হ্যাঁ 2019-20 আসছে। এখন একটু খেয়াল করো, হাজি দানেশে যখন এই প্রশ্নটা আসছিল কিভাবে, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে? তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখবো 4i মাইনাস হচ্ছে হলো 6j প্লাস হচ্ছে হলো 12k, তাই না? আর নিচে হচ্ছে এই ভেক্টরটার মান, তাহলে 4 স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস 12 তার স্কয়ার। ওকে, তাহলে এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে হলো 4i, ঠিক আছে, মাইনাস হচ্ছে হলো 6j প্লাস হচ্ছে হলো 12k, আর এটাকে যদি তুমি করো তাহলে হবে 14। তাহলে এবার একটু খেয়াল করো ভাইয়া, আমি এখন 14 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিব। 4i ডিভাইড বাই 14 মাইনাস 6j ডিভাইড বাই 14 প্লাস 12k ডিভাইড বাই 14। ওকে, তাহলে এইটার এটা কেটে দাও 2/7, এটার এটা কেটে দাও 3 হচ্ছে হলো 7, এটার এটা কেটে দাও 6/7। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, 2/7i মাইনাস হচ্ছে হলো 3/7j প্লাস হচ্ছে হলো 6/7k। ওকে, এটা হচ্ছে আমার কাছে আনসার। তাহলে সমান্তরাল একক ভেক্টর বের করা সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝলে ভাইয়াকে একটু ডান বলে দাও, সবাই বুঝলে ভাইয়াকে একটু ডান বলে দাও। হ্যাঁ, এ অ্যান্ড বি বোথ দুইটাই দেখাবো। এ এর জন্য কি করতে হবে সেটা আমি বলে দিব, তোমরা পুরো ক্লাসটা করো, যদি ইচ্ছা হয় করবা, নাহলে দরকার নেই, ফ্রি ক্লাস, ঠিক আছে? বাট হ্যাঁ, এই পোলাপান যদি না থাকো ফ্রি ক্লাসে, তাহলে হচ্ছে হলো আলটিমেটলি ক্লাস বন্ধ করে দিব আমরা। সো সবাই একটু তাড়াতাড়ি জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, দ্রুত। ওকে, সবাই একটু জানাও। সারাদিন ভাই এত পরিমাণ কষ্ট করি যেটা তোমাদের বলার বাইরে, এটা তোমরা জানোই না, ঠিক আছে? ননস্টপ মানে ল্যাপটপ আর হচ্ছে বই খাতা নিয়ে সামনে। আমার মানে স্টুডিওতে যদি কেউ কোনো সময় এসে থাকে, আমার কাছ থেকে যারা চান্স পেয়েছে এবছর শেরে বাংলাতে, মানে গত বছর যারা শেরে বাংলাতে চান্স পেয়েছে, তোমাদের যারা মেন্টর, তারা মাঝে মধ্যে এসে বলে ভাই আপনি বাঁচেন কেমনে এত কিছু করে। তো বিষয়টা হচ্ছে এরকম। আসো নেক্সট। ওকে, হ্যাঁ করা যাবে না কেন গুচ্ছের জন্য। এবার আসো মধ্যবর্তী কোণ। দেখো মধ্যবর্তী কোণ, এখন এইখান থেকে প্রশ্ন আসছিল, এই যে এই প্রশ্নটা আসছিল 90 ডিগ্রি, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, এটা হাজি দানেশে আসছে, ওকে, HSTU। এবার আমি একটু বলি তোমাদেরকে, দেখো যদি দুইটা ভেক্টরের যোগফল ইজ টু দুইটা ভেক্টরের বিয়োগফল হয়ে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি অথবা π/2, হয় অপশনে থাকবে 90 ডিগ্রি, আর না হলে π/2 থাকবে। আর যদি দুইটা ভেক্টরের ক্রস গুণফল ইকুয়ালস টু যদি ডট গুণফল হয়, তাহলে হচ্ছে হলো 45 ডিগ্রি অথবা π/4 থাকবে, যে কোনো একটা কিছু থাকবে। কথা কি বুঝতে পারছো? এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে
দুইটা ভেক্টরের মানের যে কোনো একটা মানের সমান যদি, দুইটা বলের যে কোনো একটা মানের সমান যদি লব্ধি মান সমান হয়, অর্থাৎ ধরো পি এর মান 5, কিউ এর মান 5, তাহলে আর এর মানও যদি 5 হয়, ঠিক আছে, আর এর মানও যদি 5 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসেন, আমরা যতগুলো হচ্ছে হলো সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো, যতগুলো ইয়া দিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো, প্রত্যেকটার মান 90 ডিগ্রি, এটাও মনে রাখবা। সো এই পার্টটাও সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আশা করি ইনশাআল্লাহ। সো এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো নেক্সট, পরস্পর লম্ব। এখান থেকে প্রশ্ন আসছিল হাজি দানেশে, আমি আবারও বলে দিচ্ছি, এখান থেকে হাজি দানেশে প্রশ্ন আসতে পারে পরস্পর লম্ব থেকে। একটু খেয়াল করো, এ ডট বি ক্রস গুণফলের মানে ডট গুণফলের মান যদি 0 হয়, তাহলে সেটা হবে পরস্পর লম্ব। তাহলে দেখো, এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, লম্ব হলে এ এর মান কত? তার মানে এ ডট বি ইজ কি হইতে হবে? 0 হইতে হবে। এ ডট বি ইজ কি হবে? 0। তাহলে 2 আর 2 4, তাহলে -4, আর হচ্ছে হলো প্লাস এ, তারপর হচ্ছে হলো -2 ইজ 0। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার একটু খেয়াল করবে, এটার এটা হয় -6, তাহলে a - 6 = 0, তাহলে a = 6। শেষ, এই যে এটাই অ্যান্সার, পরস্পর লম্ব। মনে রাখবা, ঠিক আছে। পরস্পর লম্বের সূত্র কি দেখো, a b = ax bx প্লাস ay by প্লাস az আর হচ্ছে হলো bz। ওকে, এটা আর কি একটু মাথায় রাখবা। ডান, এইটা যদি সবাই মাথায় রাখতে পারো, তাহলে তুমি পরস্পর লম্ব পেরে গেছো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, করো না, এক কথা তো বললাম অনেকবার। ক্লিয়ার? নেক্সট, সমান্তরাল ভেক্টর। এইখান থেকেও প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা একটা নতুন টপিক, আসে নাই কোনোবার, এইবার আসতে পারে। সমান্তরাল ভেক্টরের সূত্র কি? ax by bx ইকুয়াল ay by by ইকুয়াল az বাই হচ্ছে হলো bz। এটা তোমরা জানো। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, দেখো এখানে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, বলা হয়েছে এই দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তবে m এর মান কত? তাহলে আসো, 1 ডিভাইড বাই হচ্ছে হলো 12 ইকুয়াল -3 ডিভাইড বাই m, এটাই করবা। তাহলে m ইজ কত হয়? 3 বারং 36, 3 বারং কত? 36। দেখো তো সবার কাছে এটা হয়েছে কিনা, ক্রস গুণ করলাম, m ইজ -36। দেখো তো সবার কাছে এটা আসছে কিনা। যারা আছো তারা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। যারা আছো সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, সবাই একটু বলো যে এই সমান্তরাল একক ভেক্টর ক্লিয়ার কিনা। সরি, সমান্তরাল ভেক্টর নট, মানে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসো নেক্সট, লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, প্রশ্ন আসে নাই, আসতেও পারে। লম্ব অভিক্ষেপ প্রশ্ন আসে নাই, আসতেও পারে। তাহলে সেটা কিভাবে করবে? দেখো, এ ভেক্টর বরাবর যদি বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, এখন যার লম্ব অভিক্ষেপ বের করবা, ধরো সাদিয়া বরাবর হচ্ছে হলো তোমার কাছে হচ্ছে হলো সানির লম্ব অভিক্ষেপ বের করবা, তাহলে সানি cos θ = সাদিয়া ডট সানি ডিভাইড বাই হচ্ছে হলো সাদিয়া, তাই তো? বিষয়টা হচ্ছে এরকম। এখন কথাটা কি বললাম? কথাটা বললাম যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ বের করবা তার cos θ = a ডট বি ডিভাইড বাই এ ভেক্টর। এটা তোমরা জানো। তাহলে সিমিলার ভাবে আমি এখানে একটা প্রশ্ন দিছি, একটু খেয়াল করো এই প্রশ্নটা, তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে, ঠিক আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে কার লম্ব অভিক্ষেপ জানতে চাওয়া হয়েছে? বি বরাবর ভাইয়া এ এর। তাহলে যার লম্ব অভিক্ষেপ তার cos θ, তাহলে a cos θ, আর নিচে কি হবে? বি ভেক্টরের মান, উপর হবে তাদের ডট গুণফল। এখন এটা তোমরা করতে পারবা, এটা আমি আর না করে দিলাম। সো এবার নেক্সট, খেয়াল করো সবাই, এখানে জায়গা রাখছিলাম এটা করার জন্য। তো এবার দেখো, এটা গতিবিদ্যাতে আসছি। এই চ্যাপ্টারটা ভেক্টরের থেকে যা যা দরকার সেগুলো আমি সব বলে দিয়েছি, ভেক্টর থেকে কি কি আসে আর না আসে। এবার আসো গতিবিদ্যা, একটু খেয়াল করো। এই গতিবিদ্যা চ্যাপ্টারটা থেকে যা যা আসছিল সেটা একটু সবাই লিখে নাও। গতিবিদ্যা চ্যাপ্টারটা থেকে যা যা আসছিল সেটা একটু সবাই লিখে নাও। ওকে, 2018-19, 2019-20, ঠিক আছে। এইখানে প্রাস থেকে দুইটা প্রশ্ন আসছিল, প্রাস, আর এখানে নরমাল ওই যে গ্রাফ কি হচ্ছে হলো ডিপেন্ড করে, অর্থাৎ কি মানে তোমার কাছে বলে এটা পরাবৃত্তাকার নাকি অধিবৃত্তাকার নাকি উপবৃত্তাকার,
তো এই রিলেটেড হচ্ছে হলো গ্রাফ থেকে প্রশ্ন আসছিল। এখন দেখো আমি তোমাদেরকে জাস্ট এখানে সূত্রগুলো বলে দিব যে কোন কোন সূত্র থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? তোমরা জাস্ট তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে এগুলো জাস্ট চোখ বলে যাবা। তাহলে দেখো এখানে বলা আছে সর্বোচ্চ উচ্চতা, সেটা হচ্ছে h²u²/2g। এখন আমি একটু বলি ভাইয়া, এই টপিকটা থেকে দুইটা প্রশ্ন আসার মতো ওরা করে থাকে, সেটা হচ্ছে হলো এক সর্বোচ্চ উচ্চতা থেকে অথবা পতনের মোট সময়, অথবা পতনের মোট সময়। আরেকটা সূত্র করে থাকে এই যে বিচরণকাল অথবা হচ্ছে হলো সর্বোচ্চ উচ্চতা, সরি হয় বিচরণকাল আর না হয় সর্বোচ্চ উচ্চতা। এই দুইটা পার্ট থেকে আমাদের প্রশ্ন করে থাকে। কথা কি বুঝাইতে পারছি? এখন এইগুলা কিভাবে করবা দেখো, তোমরা ম্যাথের নবম চ্যাপ্টারটা করছো সেকেন্ড পেপারের, সমতলে বস্তু কণার গতি। সেই চ্যাপ্টার থেকে এই দুইটা রিলেটেড যতগুলা ম্যাথ থাকবে সবগুলা করে যাবা, একটা প্রশ্ন সরাসরি কমন পাবা এই দুইটা সূত্র থেকে ইনশাআল্লাহ। হাজি দানিশা এখান থেকে প্রশ্ন করছে। আরেকটা প্রশ্ন করছিল এই যে কই যেন 2u/g, কোনটা ভাইয়া? পতনের মোট সময় থেকে, পতনের মোট সময় থেকে। সো হাজি দানেশ কিভাবে প্রশ্ন করে সেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম। যারা হাজি দানেশে পরীক্ষা দিবা তারা একটু মাথায় সেট করে নাও, গতিবিদ্যা হচ্ছে হলো তোমাদের ম্যাথ চ্যাপ্টার, সমতলে বস্তু কণার গতি, ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ওকে। সবাই একটু বলো। ওকে, ঠিক আছে, ডান। নেক্সট চলে আসো। নেক্সট দেখো নিউটনিয়ান বলবিদ্যা। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে যেগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক সেগুলো আমি বলে দিব। সেটা হচ্ছে F = ma। তোমার কাছে ma থেকে আমরা একটা সূত্র জানি যে a.b-u/t = m.v/t, এটা তোমরা জানো। এরপরে আসো বাধা বল। এখন এই বাধা বলটা কি? সেটা হচ্ছে ওই যে নারকেলের বাধা, গাছ থেকে গাছের বাধা বা বাতাসের বাধা একটা বল ক্রিয়েট করে, সেখান থেকে তোমাকে ত্বরণ বের করতে বলা হবে। কি বের করতে বলা হবে ভাইয়া? ত্বরণ বের করতে বলা হবে। তাহলে ত্বরণ = কি হবে? ওজন মাইনাস বাধা বল ডিভাইড বাই ভর। এবার একটু খেয়াল করে একটা প্রশ্ন নিছি। গাছ থেকে একটি নারকেল 2 কেজি সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা বলে দিছে, তার মানে এফ বলের মান বলে দিছে, তবে নারকেলের ত্বরণ কত? তাহলে এই = আমরা কত কেজি পাইছি? 2 কেজি মাইনাস, সরি আমার কাছে হচ্ছে হলো mg, তাহলে 2 × 9.8 মাইনাস 8.6 ডিভাইড বাই হচ্ছে হলো 2। তাহলে এবার খেয়াল করো আমরা এখানে কত পাচ্ছি? 19.6 মাইনাস হচ্ছে হলো 8.6 ডিভাইড বাই 2। তাহলে এটা যদি যায় তাহলে আমরা পাবো 11.6 ডিভাইড বাই 2, তাই না? তাহলে এখানে আমরা কত পাবো? সরি 11, শুধু 11 পাবো, 11/2, তার মানে 5.5 আমাদের ত্বরণ বলছে মিটার/সেকেন্ড²। শেষ। আর এটাই অ্যান্সার। আমার কথা যদি তোমরা বুঝো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। যেটা কি বললাম যে এই বাধা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু এই বছরও তোমাদের কাছে প্রশ্ন আসছে। তোমরা যারা হচ্ছে ইয়াতে পরীক্ষা দিছো, রাবিতে পরীক্ষা দিছো, খুবিতে পরীক্ষা দিছো, সব জায়গায় বাধা ত্বরণ থেকে, মানে বাতাসের বাধার ত্বরণ থেকে একটা প্রশ্ন আসছে। সেটা খুবই ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছো? এরপরে আসো নেক্সট, সেটা হচ্ছে হলো ঘাত বল। এখন এই ঘাত বল থেকে কি কি দেখবা সেটা একটু খেয়াল করো। J = F×T, এটা আমরা সবাই জানি। তাহলে ঘাত বলের এককটা ভালো মতো দেখে যাবা, এটা থেকে প্রশ্ন হতে পারে। আমি একটু বলে রাখি, যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, HSTU এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমি আমাদের থিওরি ফাইলটা ওপেন করে দিব। তোমরা থিওরি ফাইলটা ভালো মতো দেখে যেও, তাহলে তুমি বুঝতে পারবা যে কি পরিমাণ সাজানো এবং গোছানো আছে। এবং এই ইউনিটের জন্য আমি ফিজিক্সের থিওরি ফাইলটা দিব ভাই, বিশ্বাস করো 25টার মধ্যে
21টা জাস্ট বেসিক কোশ্চেন করে, এবং আজকে তোমাদেরকে যে পরীক্ষাটা আমি নিয়েছি এখানে বেসিক কোশ্চেন তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে এই ইউনিট সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, সম্পূর্ণ মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে কোনো কঠিন প্রশ্ন হয় না। মানে তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি এই ইউনিটে একটা ভালো পজিশনে ক্র্যাক করতে পারবা, এতটুকু তুমি শিওর থাকো। কথা কি বুঝতে পারছো? যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা 25টার মধ্যে 21টা থাকবে হচ্ছে তোমার কাছে একদম বেসিক ইনফরমেশনের, আজকের পরীক্ষাটা দিলেই তোমরা বুঝতে পারবা। এরপর আসলে ঘাত বলের মাত্রাটা বের করে নিবা। আর এখানে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো সূত্র তোমরা জানো, আমি জাস্ট সূত্রগুলোকে একটু লিখে রাখছি যাতে তোমরা বুঝো, স্লাইডটা দেখলে তোমরা বুঝো যে ঘাত বলের সূত্র কিভাবে আসে। এখানে আমরা একটা প্রশ্ন দিয়ে রাখছিলাম, প্রশ্নটা একটু দেখো। 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত? এখন বেগের পরিবর্তন দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস হচ্ছে হলো ডেল ভি। এখন তুমি যেটা জিনিসটা করবা দেখো, 8/4 এই দুইটাকে কাটাকাটি করলে 2, শেষ। তাহলে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড, আর সেটাই আসছে। এখন যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তারা এই জিনিসটা একটু ভালো মতো দেখে যেও, সেটা হচ্ছে ক্রিয়া ও হচ্ছে হলো প্রতিক্রিয়ার মধ্যবর্তী বল, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই ক্লাসটা যারা পরবর্তীতে বা এখন যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সটা একটু খেয়াল করবা, ওইখানে আমরা লেকচার ফাইল এবং হচ্ছে তোমাদেরকে এই ইউনিটের থিওরি ফাইলটা ইনশাল্লাহ দিয়ে দিব, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব। এরপরে আসো নেক্সট, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। যারা সংঘর্ষের পরে, ধরো দুইটা বস্তু পরস্পর সংঘর্ষ করতেছে, এই সংঘর্ষের পরে সেই বস্তুর একটা বেগ থাকে, তাহলে সেই বস্তুর বেগটা হচ্ছে এটা হাজী দানেশে আসার মতো একটা প্রশ্ন এবং এসেও গেছে। যারা হাজী দানেশের কোশ্চেন ব্যাংক সলভ করেছেন তারা জানেন এখান থেকে আমাদের প্রশ্ন এসেছে। এরপরে আসেন পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ থেকেও হাজী দানেশে 2বার প্রশ্ন আসছে, 2বার প্রশ্ন আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে দিলাম। পশ্চাৎ বেগের বিষয়টা একটু জানবা। বড় এমভি হচ্ছে হলো বন্দুকের ভর আর হচ্ছে হলো বেগ, আর ছোট এমভি হচ্ছে হলো গুলির ভর আর হচ্ছে হলো বেগ। ঠিক আছে, এইগুলো তোমরা সবাই জানো, এগুলো আমার আলাদা করে বলার কিছু নাই, একদম বাচ্চাদের জিনিস এগুলো। এগুলো তোমরা জানো কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই জানো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, সবাই জানো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে ওকে, এবার আসো নেক্সট। এই যে দেখো, আমি একটা পশ্চাৎ বেগ থেকে একটা প্রশ্ন নিছি 10 গ্রাম ভরের, আচ্ছা এটা গ্রাম আছে তার মানে 0.01 কেজি। একটি বুলেট 3 কেজি, একটা বুলেট 3 কেজি, ছোট এম একটি বন্দুক মেরে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? ঠিক আছে, বন্দুকের পশ্চাৎ বেগ কত? আচ্ছা এটা বলছে, সরি, এটা হচ্ছে হলো ছোট এম, এটা হচ্ছে হলো বড় এম, আর বন্দুক থেকে এত মিটার পার সেকেন্ড বের হলো, তাহলে এটা হচ্ছে হলো ছোট ভি, বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। তাহলে আমরা সবাই জানি এম ভি ইজ ইকুয়ালস টু, সরি, এম ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো মাইনাস এম ভি। সো তুমি এটা করবা, এখন তোমাকে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস এম ভি ডিভাইড বাই হচ্ছে হলো এম। তাহলে খেয়াল করো ভাই, এম এর মান কত? 0.01 ইন্টু ভি এর মান কত? 300 ডিভাইড বাই কত কেজি? 3 কেজি। এটা কাটো 100, 100 দিয়ে এটা কাটো 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। শেষ, বন্দুকের পশ্চাৎ বেগ 1 মিটার পার সেকেন্ড। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ফুল সিলেবাসে পরীক্ষা, অলওয়েজ ফুল সিলেবাসে হবে, হাজী দানেশ ফুল সিলেবাস। সো পশ্চাৎ বেগের যে বিষয়টা, পশ্চাৎ বেগেরটা তোমরা সবাই জানো, এটা আলাদা করে আর বলার কিছু নাই, এটা তোমরা সবাই জানো, তাই তো? এবার আসো নেক্সট, রাস্তার ব্যাংকিং কোণ। হ্যাঁ, এইটাতে একটু বলে রাখি ভাইয়া, এইটাও স্টার মার্ক দিয়ে রাখো। এইখান থেকে প্রশ্ন আসছিল রাস্তার ব্যাংকিং কোণ থেকে, সেটা তোমার কাছে জাস্ট নর্মালাইজ একটা কোশ্চেন দিবে যে এত এত বেগ দেওয়া আছে, আর দেওয়া আছে, জি দেওয়া আছে, থিটার পরিমাণ কত, তুমি সব বের করতে পারবা। এরপর আসো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, এখানে এফসি ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর, এইখান থেকে হাজী দানেশে প্রশ্ন করছে, কেন্দ্রমুখী বল থেকেও হাজী দানেশে কোশ্চেন করেছে। এখন কি কোশ্চেন করছে সেটা একটু বলে রাখি। এখানে তোমার কাছে এটা হচ্ছে কেন্দ্রমুখী ব্যাসার্ধ আর, সো তোমার কাছে বল দেয়া থাকলো, এম ভর দেয়া থাকলো, ভি বেগ দেয়া থাকলো, ব্যাসার্ধের পরিমাণ জিজ্ঞাসা করতে পারে, তাহলে ভি আর বের করতে পারবা না, শেষ। এরপরে আসো, ভি মানে কি? আমরা ভি মানে কি জানি? ভি মানে কি জানি? ওমেগা আর। তাহলে ভি স্কোয়ার বলতে আমরা কি জানি? ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্কোয়ার, তাহলে সেই কাজটাই করছে, ডিভাইড বাই আর। এখন একটু খেয়াল করো, এই আর কেটে দাও, একটা আর থাকে, তাহলে এফ সি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর, এটা বলা যায়।
ওকে ভাইয়া ফাইন, আমি এটা বললাম। এবার একটা জিনিস, একটু মজার জিনিস খেয়াল করো, এফসি এর সাথে এইখানকার এইটা যদি তুমি মেজারমেন্ট করো বা এটা যদি মেজারমেন্ট করো, তাহলে আর এর সম্পর্কে কি ব্যস্তানুপাতিক। আর এইটার সাথে যদি তুমি এইটার সম্পর্ক করো তাহলে কি সম্পর্ক, সমানুপাতিক। শেষ। আর ওমেগা ইজ ইকুয়ালস টু, এখানে যদি তুমি বসা দেখো এম ইন্টু ওমেগার মান কত, 2πn বাই হচ্ছে হলো টি তার স্কোয়ার ডিভাইড বাই আর। সো এটাও কিন্তু লেখা যায়, এটাও কিন্তু লেখা যায়। যখন কি 2πn বলতে কি যতবার ঘুরতেছে টি তোমার কাছে দেওয়া আছে, আর হচ্ছে হলো ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে তুমি তখন কেন্দ্রমুখী বলের মান বের করতে পারবা। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা বিষয়টা। ওকে, নেক্সট, কেন্দ্রমুখী ত্বরণ। এইটা তুমি কিভাবে বের করবে একটু খেয়াল করো। এসি ইকুয়ালস টু এফসি বাই এম, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার বাই আর, এই মানগুলো বসাই দিছি, এই সূত্র পেয়ে গেছো। জড়তার ভ্রামকের একক দেখে যাবা, আর জাস্ট সূত্র দেখে যাবা এই দুইটা, জাস্ট এই দুইটা সূত্র দেখে যাবা, আর কোনো সূত্র জড়তার ভ্রামক থেকে দেখার দরকার নাই। আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, আরেকটা হচ্ছে আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। এখানে যদি তুমি কে বের করতে চাও এই সূত্রটা থেকে, যদি তুমি যদি এই সূত্রটা থেকে কে বের করতে চাও, তাহলে সি কে সমানুপাতিক রুট ওভার আই। এটা তোমরা সবাই জানো। কেন ভাই কেন? কারণ আই এর সাথে আই সমানুপাতিক কে স্কোয়ার, তাহলে কে বের করতে চাইলে কি হবে, রুট ওভার আই হবে। শেষ, ফিনিশ। বিষয়টা হচ্ছে এরকম। আরেকটা জিনিস হচ্ছে হলো গতিশক্তি বের করা, যেখানে তোমার কাছে কৌণিক বেগ দেওয়া থাকবে, কৌণিক ভর এগুলো দেওয়া থাকবে, তখন তুমি গতিশক্তি বের করতে পারবা। সো এই যে ম্যাথমেটিক্যাল টাইপ, এগুলো সব হচ্ছে হলো বি ইউনিটের জন্য। যারা হাজি দানেশ বি ইউনিটে পরীক্ষা দিবা এবং এ ইউনিটে যারা দিবা তাদেরও বলে দিছি কোনগুলা মাত্রা দেখে যাবা, কি কি দেখে যাবা সেগুলো লেখা আছে, এগুলো দেখে নিবা। ঠিক আছে? সো এরপরে আসো নেক্সট, দেখো জড়তার ভ্রামকের মাত্রা, এই যে বলের ভ্রামকের মাত্রা আমি লিখে রাখছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, এ ইউনিটে প্রশ্ন আসছিল, এই যেটা এইচএসটিইউ এ ইউনিটে প্রশ্ন আসছিল। ঠিক আছে, এই ইউনিটে প্রশ্ন আসছিল। এটা কিভাবে প্রশ্ন আসছিল, মিনিটের কাটার কৌণিক বেগ পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা মিনিটের কাটা আসছে, তোমার কাছে ঘন্টার কাটাটা আসতে পারে, অথবা তোমার কাছে সেকেন্ডের কাটাটা আসতে পারে, লেখা আছে। নেক্সট, সেকেন্ড মিনিট ঘন্টা এদের একটা অনুপাত আছে, একটা হচ্ছে 720 অনুপাত 12 অনুপাত 1। যদি তোমার কাছে এই জিনিসটা ঘুরাইয়া দিই যে ঘন্টা মিনিট সেকেন্ড, তাহলে হবে 1 12 720। ক্লিয়ার? মাথায় শুধু সেট করে নিবা 720 12 1, এটা হবে না। কারণ কি, এখানে সেকেন্ড মিনিট ঘন্টা বলা আছে। যদি তোমার কাছে ঘন্টা আগে থাকে, মিনিট পরে থাকে, সেকেন্ড পরে থাকে, তাহলে এটা উল্টায় যাবে। সবাই কি ক্লিয়ার হইছো? এগুলো মাথায় রাখবা। ওকে, এবার আসো নেক্সট, ওয়ার্ক পাওয়ার এনার্জি। আচ্ছা, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে তোমরা যেটা দেখবা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা 100%, এটা দেখবা। আরেকটা জিনিস আছে পাওয়ার, পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি। খুবই ইম্পর্টেন্ট, যারা হাজি দানেশ পরীক্ষা দিবা, এটা 100%। দুইবার এই সূত্র থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, দুইবার ক্ষমতা থেকে, মোটরের ক্ষমতা, ওই যে পাম্পের ক্ষমতা, ঠিক আছে, পাম্পের ক্ষমতা এই রিলেটেড প্রশ্ন আসছে দুইবার, পাম্পের ক্ষমতা রিলেটেড প্রশ্ন আসছে দুইবার। পি ইকুয়ালস টু এমজিএইচ বাই টি, কাজ ক্ষমতা শক্তি থেকে জাস্ট দুইটা জিনিস দেখে যাবা। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে দ্রুত জানাও যে ভাই আমরা মানে বুঝতেছি না। আরেকটা হচ্ছে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, ইকে এর সাথে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে পি যদি বের করতে চাও তাহলে রুট ওভার ইকে। সো এই যে দুইটা সূত্র দিলাম, এই দুইটা সূত্র হাজি দানেশের জন্য ইম্পর্টেন্ট। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে। যারা আছো সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা। এখানে তোমার আহামরি এত কিছু জানার দরকার নাই, এত কিছু পড়ারও দরকার নাই। এখন শুধুমাত্র সূত্রগুলো একটু লিখে নিস যে ভাইয়া আসলে কি কি বলছে মুখে, এনাফ। এই সূত্রের বাইরে একটা প্রশ্ন হবে না, এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারি। সো সবার এতটুকু লেখা হয়ে গেছে আশা করি। নেক্সট চলে আসো, মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ। সবাই কি রেডি মহাকর্ষ অভিকর্ষ নিয়ে? এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। যা দিব ভাই তা ভালো মতো দেখে যেও, তাহলে ইনশাল্লাহ কমন পাবা। মহাকর্ষ ও হচ্ছে হলো অভিকর্ষ। ওকে, মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ, আমরা এটাতে যাব। যারা আছেন তারা সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার। মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ,
এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু আগাবো, মহাকর্ষ আর হচ্ছে হলো অভিকর্ষ, এই দুইটা জিনিস নিয়ে আমরা আগাবো। এখন আসেন এখানে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে হলো F1/d²। যারা এই ইউনিটে পরীক্ষা দিবা এই সূত্রটা ভালো মতো দেখে যেও, এইখান থেকে প্রশ্ন কিভাবে আসবে একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। ধরো ডি হচ্ছে হলো 2 গুণ করছো, 2 গুণ করলে এফ এর পরিমাণ কত? ডি হচ্ছে 2 গুণ করলে এফ এর পরিমাণ কত? ডি হচ্ছে 2 গুণ করলে এফ এর পরিমাণ কত সেটা তোমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, একদম সহজ। আমি এখানে 2 তার স্কোয়ার দিয়ে দিব, তাহলে হবে 1/4। 1/4। দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম, দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম। এটা ক্লিয়ার সবার? এবার একটু খেয়াল করো, ডি ইজ ইকুয়ালস টু হাফ দিলাম ধরে নাও, তাহলে এফ এর পরিমাণ কত হবে সবাই একটু কমেন্টসে জানাও। ডি ইজ ইকুয়ালস টু হাফ বললাম, তাহলে এফ এর পরিমাণ কত হবে সবাই একটু কমেন্টসে জানাও। এরপরে কি কোত্থেকে প্রশ্ন আসবে সব বলে দিব, শুধু থাকো, জাস্ট থেকে যাও, যা যা দরকার সব বলে দিব। সবাই একটু বলো যে এই ডি ইজ ইকুয়ালস টু হাফ গুণ করলে এফ এর পরিমাণ কত, সেটা কত হবে সেটা একটু জানাও। দেখো ডি ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে 1/1/2 তার পুরোটার উপরে স্কোয়ার, তাহলে হবে 4 গুণ, তাহলে হবে কত ভাইয়া? 4 গুণ। এইটা হচ্ছে হলো এই চ্যাপ্টারের এই যে দুইটা থেকে প্রশ্ন আসছিল, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসছিল। এরপরে খেয়াল করো আরেকটা জিনিসে যাব আমি। সবার কি আসছে এটা? সবাই কি বুঝছেন? এবার আসেন, আমরা সবাই মোটামুটি জানি এটা m1 m2 ডিভাইড বাই d²। এটাকে লেখা যায়, সরি, f ইজ ইকুয়ালস টু g ইনটু m1 m2 ডিভাইড বাই d²। এটা লেখা যায় না ভাইয়া? ওকে ঠিক আছে, যদি এটা লেখা যায় তাহলে এইটা কি? হ্যাঁ মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? এদের একটা মাত্রা আছে, এর একটা মান আছে, তাই না? এটা মনে রাখবা, এই জি এর মাত্রা মনে রাখবা, জি এর মান মনে রাখবা, জি এর একক মনে রাখবা, ঠিক আছে? আমি কি বলছি? জি এর মাত্রা মনে রাখবা, জি এর মান মনে রাখবা এবং তার একক মনে রাখবা। এই কয়টা থেকে যে কোনো একটা প্রশ্ন এই ইউনিট অর্থাৎ 5 তারিখে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে একটা। এবং এটা বলে রাখি, জি এর মাত্রা অলরেডি এইচএসটিইউতে একবার চলে আসছে। তো সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছো কিনা ভাইয়ের কথা? বুঝতে পারছো? এই বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। আচ্ছা ঠিক আছে, এবার আসো নেক্সট একটা প্রশ্নে আমরা যাই। আসো নেক্সট একটা প্রশ্নে। সবাই ক্লিয়ার তো না? এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, অভিকর্ষীয় ত্বরণ, খেয়াল করো, অভিকর্ষীয় ত্বরণ এইখান থেকে কি দেখবা? ঠিক আছে, অভিকর্ষীয় ত্বরণ এই জায়গাটা থেকে কি দেখবা সেটা একটু, আচ্ছা সরি একটু উপরে লিখি। অভিকর্ষীয় ত্বরণ, হ্যাঁ এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা থেকে প্রশ্ন আসছিল একবার, কই জানো, ওই হাজি দানেশ না, জাস্ট আসছিল একবার, তো অনেকবারই আসছে এই টপিকটা থেকে, একটু খেয়াল করবা। এদের একটা মহাকর্ষীয় প্রাবল্য আছে, ই ইজ ইকুয়ালস টু আমরা সবাই জানি জি, ঠিক আছে, ই ইজ ইকুয়ালস টু জি। এই মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রাও তোমরা জানো যে LT ইনভার্স 2। তাহলে এখানে আমরা ই ইজ ইকুয়ালস টু জি এর জায়গায় আমরা লিখবো GM ডিভাইড বাই হচ্ছে হলো r²। এই যে সূত্রটা দেখো, তোমাদের পরিচিত একটা সূত্র, এই সূত্রটা থেকে প্রশ্ন আসছিল। এখন আমরা একটু দেখাই এই r² যেটা এটা হচ্ছে হলো গ্রহের ব্যাসার্ধ, r² যেটা গ্রহের ব্যাসার্ধ, m হচ্ছে হলো গ্রহের ভর, আমি আবারও বলে দিলাম r², আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, m হচ্ছে গ্রহের ভর। এই টাইপটা থেকে তোমাদের কাছে প্রশ্ন আসছে। এখন এই জায়গাটাতে একটা মজার জিনিস একটু খেয়াল করো। আচ্ছা ই তো না, এটা জি। এবার একটু খেয়াল করো, এখন একটা মজার জিনিস একটু খেয়াল করবা সবাই, যে এই জায়গাটাতে আমরা কি লিখবো খেয়াল করো, জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, ওকে ভাই, আর জি এর সাথে r² এর সমানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক। এখন এমটা কখন হয়? এই যে জি সমানুপাতিক এম কখন হয়? যখন r
আর কনস্ট্যান্ট। আর জি এর সাথে 1/r² কখন হয়? যখন তোমার কাছে এম কনস্ট্যান্ট, যখন তোমার কাছে এম কনস্ট্যান্ট। সো বিষয়গুলো আগে বুঝবা, তারপরে অ্যান্সার করবা। আমি এখানে যেই জিনিসগুলো বলছি, এইখানে যদি তোমার কাছে এইচএসটিইউতে একটা প্রশ্ন আসছিল, সমান ঘনত্ব বলা থাকলে, সমান ঘনত্ব বলা থাকলে, সমান ঘনত্ব বলা থাকলে, সমান ঘনত্ব বলা থাকলে, সবাই লিখে নাও, সমান ঘনত্ব বলা থাকলে জি সমানুপাতিক আর হয়, জি সমানুপাতিক আর হয়। এটা মাথায় রাখবা, জি সমানুপাতিক আর হয়। এই প্রশ্নটা এইচএসটিইউতে আসতে পারে, ঠিক আছে? যদি তোমার কাছে ঘনত্ব সমান থাকে তাহলে জি সমানুপাতিক আর হয়, আর যদি ঘনত্ব সমান না থাকে তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হয়। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কি না, সবাই একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, ভর অপরিবর্তিত রেখে প্রশ্ন দিলাম, ভর অপরিবর্তিত রেখে, হ্যাঁ আমি প্রশ্ন দিলাম, এই যে খেয়াল করো, ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 1/3 গুণ 1/3 গুণ করলে, করলে পরিবর্তিত, পরিবর্তিত, পরিবর্তিত ব্যাসার্ধ কত? হ্যাঁ, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত? আমি এটা তোমাকে বললাম, পরিবর্তিত জি কত, পরিবর্তিত জি কত। ওকে, আসো এবার আসো সলভ, একদম সহজ। তোমাকে বলছি ভর অপরিবর্তিত, মানে ভরের কোনো কাজ নাই, যেহেতু ভর অপরিবর্তিত রাখছো, যেহেতু ভর অপরিবর্তিত রাখছো, এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট তার মানে ভর অপরিবর্তিত, এম কনস্ট্যান্ট ভর অপরিবর্তিত, তার মানে জি ব্যস্তানুপাতিক 1/r²। তাহলে আমরা লিখি জি ব্যস্তানুপাতিক 1/r², জি ব্যস্তানুপাতিক 1/r²। কখন? যখন ভর অপরিবর্তিত, এম কনস্ট্যান্ট, ভর পরিবর্তিত, এম কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে কি পাবো সেটা দেখো, g2 = 1/1/3 তার হোল স্কয়ার g1। তাহলে আমরা কত পাবো? 9g। শেষ, এইটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আরে নাইস নাইস, সবাই পারতেছো, থ্যাংক ইউ। ওকে, এবার খেয়াল করো, আমি এখানে সমান ঘনত্ব বললাম, সমান ঘনত্ব বললাম। ওকে, ধরে নাও এখানে আমি সমান ঘনত্ব বললাম। এই যে এবার দেখো রো রো সমান দুটি গ্রহ, ঠিক আছে, দুটি গ্রহের ব্যাসার্ধ, দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, ধরে নাও ব্যাসার্ধের অনুপাত R1 অনুপাত R2, ঠিক আছে, এই অবস্থা ধরলাম 1:4। তাহলে তাহলে G2 অনুপাত G1 কত? তাহলে G2 অনুপাত G1 কত? সবাই বলো এবার এটা কত হবে? আমি আবারও বলতেছি, সমান ঘনত্ব দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, R1 অনুপাত R2 কত বলা হয়েছে? 1:4। তাহলে G2 অনুপাত G1 এর ভ্যালু কত? সবাই একটু কমেন্টসে জানাও দ্রুত, যারা আছো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে কত হবে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে কত হবে দ্রুত। একদম সহজ, মানে তুমি জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবা, আমি সেভাবেই সাজিয়েছি। তো সবাই একটু বলো, দেখো সমান ঘনত্ব, সমান ঘনত্ব হইলে আমরা কি জানি? সমান ঘনত্ব হইলে আমরা কি জানি ভাই? জি সমানুপাতিক আর। তাহলে আর এর মান দেওয়া আছে R1 অনুপাত R2 = 1:4। তাহলে G1 অনুপাত G2 = কত হবে? 1:4। বাট আমার কাছে চাইছে কি G2 অনুপাত G1, তাহলে G2 অনুপাত G1 যখন চাবে উল্টায় যাবে 4:1। শেষ, এই যে এটা অ্যান্সার। বুঝছো? সহজ লাগতেছে? সবাই একটু বলো যে ভাইয়া সবার সহজ লাগে কিনা, সবাই একটু বলো যে ভাই সবার কাছে সহজ লাগে কিনা। সহজ না লাগলে আলটিমেটলি ক্লাস নিয়ে মজা নেই। ওকে, সবার কাছে কি সহজ লাগে? ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ। নেক্সট, গভীরতা। সবাই আসো, গভীরতা। ওকে, এই যে গভীরতা থেকে হাজি দানেশের প্রশ্ন আসছে 2018-19, 2018-19। যারা গভীরতা থেকে প্রশ্ন বুঝো না এরা 18-19 এবং 19-20, 19-20, 19-20 হাজি দানেশের প্রশ্ন আসছে গভীরতা থেকে, ঠিক আছে? এখন আমরা একটা প্রশ্নে যাব, তাহলে সবাই এটা বুঝতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আসো, কত উচ্চতায়, কত উচ্চতায়, যা যা শিখাই সেগুলো একটু ভালো করে দেখে যাও, যতটুকু পড়াবো ততটুকু জাস্ট মাথায় নিও যে ভাই আসলে কি বলছে। 1/4 অংশ ধরে নাও, অথবা ধরে নাও 25%,
অথবা 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, যদি আমরা এভাবে বলতাম, তাই না? যদি আমরা এটা এভাবে বলতাম। এখন মনে রাখবা, এই যে 1/4 অংশ বলছি, এই 1/4 সলভে আসো, সলভ। যদি উচ্চতা 1/n অংশ বলা হয়, 1/n অংশ বলা হয়, তবে উচ্চতা h √n - 1 × r। এই সূত্রটা সবাই মাথায় সেট করে নাও, হাজিদান এসে আসা প্রশ্ন। এবার একটু খেয়াল করো, 1/4, তাহলে 1/4 কে যদি তুমি 1/n দ্বারা প্রকাশ করো, তাহলে n এর পরিমাণ কত? 4। তাহলে হবে √4 - 1 ইন্টু হচ্ছে r, তাহলে 2 - 1 ইন্টু হচ্ছে r ইকুয়ালস টু শুধু r। তাহলে অ্যান্সার কত ভাইয়া? শুধু r। অ্যান্সার কত ভাইয়া? শুধু r। শেষ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে শুধু r। এখানে প্রশ্ন আসতে পারে এভাবে যে 1/4 অংশ 25% না দিয়ে বলা থাকতে পারে 1%, 25% না দিয়ে বলা থাকতে পারে 1%, অথবা বলা থাকতে পারে 50%, অথবা বলা থাকতে পারে 81%। যে কোনো কিছু দিয়ে তোমার কাছে আসতে পারে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হয়েছো কিনা? হ্যাঁ, উচ্চতা সবাই বুঝছো? আচ্ছা সরি, এটা তো উচ্চতা পড়াইছি, নট গভীরতা। সবাই একটু বলো যে উচ্চতা বের করতে পারছো কিনা? সবাই কি ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এবার আসো আমরা গভীরতা দেখাবো। গভীরতা দেখাই। আগেরটা ছিল উচ্চতা, এবার আমরা গভীরতা। আসো, ওকে আসো, এবার আমরা গভীরতা দেখাই। আসো, খেয়াল করো, একটা প্রশ্ন দিব, একটা প্রশ্ন ভালো মতো বুঝবা, তাহলে অ্যান্সার করতে পারবা। ওকে, আসো গভীরতা। যা দেখাবো এগুলা জাস্ট একটু ভালো মতো দেখে যা বাবা, আর কিছু লাগবে না। ভূপৃষ্ঠ কত গভীরে, ভূপৃষ্ঠের কত গভীরে, জি এর মান, সবাই একটু লিখে নাও, জি এর মান ভূপৃষ্ঠের 1/5 অংশ হবে, 1/5 অংশ হবে। এটা গভীরতা বলছি। হ্যাঁ, গভীরতা। এখন এটা সলভটা একটু খেয়াল করতে হবে সবাইকে। সলভ, আসো, যখন তোমার কাছে গভীরে ভূপৃষ্ঠের 1/n অংশ বলা হবে, 1/n অংশ বলা হবে, এবং তোমার কাছে গভীরতা বের করতে বলা হবে, গভীরতা চাওয়া হবে, তখন তাদের সূত্র হচ্ছে d = n - 1 / n ইন্টু হচ্ছে হলো r, n - 1 / n ইন্টু হচ্ছে r। এটা হচ্ছে 1/n অংশের গভীরতা নির্ণয়ের সূত্র। তাহলে n 1/n এর মান কত রে বাবা? 5। তাহলে আমরা লিখবো 5 - 1 / 5 ইন্টু r। তাহলে কত হয়? 4 / 5 r। আর এটাই হচ্ছে আনসার। গভীরতা নির্ণয় সবাই বুঝছো? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। গভীরতা নির্ণয় সবাই বুঝছো? সবাই একটু বলো যে ভাই সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এইখানে 1/5 এর জায়গায় থাকতে পারে 25%, তার মানে 1/4। তোমার কাছে থাকতে পারে 50%, তার মানে 1/2। সো যে কোনো কিছু থাকতে পারে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, এইবার আসো মুক্তিবেগ। এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে হলো মুক্তিবেগ। ঠিক আছে, লাস্ট টপিক সেটা হচ্ছে হলো মুক্তিবেগ। সবাই কি ক্লিয়ার হইছো? ওকে, এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে হলো মুক্তিবেগ। তারপরে আমরা চলে যাব আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, শুধু বেসিক পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। হাজি দানেশের জন্য শুধু বেসিক পড়বা। আচ্ছা, মুক্তিবেগের যে সূত্র VE = √2gr, VE = √2gr। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এটা বললেন। এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখি যে 2gm ডিভাইড বাই হচ্ছে হলো r, 2gm ডিভাইড বাই হচ্ছে হলো r। এখন এই mটা কি গ্রহের ভর, rটা কি গ্রহের ব্যাসার্ধ। এটা তোমরা জানো, m হচ্ছে গ্রহের ভর, r হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। এটা তোমরা সবাই জানো, এটা এমন না যে জানো না। সো এটা গেল। এখন এইটা সূত্রটা থেকে একটু খেয়াল করো, VE = √g, তারপরে হচ্ছে হলো VE = √r। এটা তোমরা জানো? হ্যাঁ। g কখন হয়? যখন r কনস্ট্যান্ট। তারপর হচ্ছে হলো r যখন হয় যখন g কনস্ট্যান্ট। ওকে, এবার খেয়াল করো, √m 1/r²। ওকে,
এখন এখানে কি হয়, যখন এম কনস্ট্যান্ট থাকবে তখন এই সূত্রটা হয়, অর্থাৎ আমি এটাকেও একটা মেজারমেন্টে নিতে পারি। আর এই কটা সূত্রের মধ্যে এই সূত্রটা দেখাবা, এটা আর এটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা প্রশ্ন আসে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হয় এটা দিয়ে প্রশ্ন আসবে, না হয় এটা দিয়ে প্রশ্ন আসবে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসবে। ক্লিয়ার সবাই? ভাইয়া সবাই একটু জানান দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? ওকে, মুক্তিবেগ কোথায় কত এটা একটু দেখে যেও সবাই, তাহলেই হয়ে যাবে। মুক্তিবেগ কোথায় কত সবাই এটা একটু দেখে যেও, ঠিক হয়ে যাবে। এটা আলাদা করে দেখানোর কিছু নাই, এটা সবাই দেখে নিও, ঠিক আছে? ওকে, আসো। আচ্ছা, মহাকর্ষীয় বিভব বলে একটা কথা আছে, এই সূত্রটা আসতে পারে। মহাকর্ষীয় বিভব দেখাই দেই জাস্ট। মহাকর্ষীয় বিভব সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই হচ্ছে আর, জিএম বাই হচ্ছে আর, জিএম বাই হচ্ছে আর। ওকে, ভি ইকুয়ালস টু মাইনাস জিএম বাই হচ্ছে আর, ভি ইকুয়ালস টু মাইনাস জিএম ডিভাইড বাই আর। এটা মহাকর্ষীয় বিভব, এটা ডিরেক্ট আসতে পারে, ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট এই সূত্রটা আসলেও আসতে পারে। সো আমরা ইতোমধ্যে টোটাল 6টা চ্যাপ্টার অর্থাৎ 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এখন আমরা বলতেছি পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা আসো, পদার্থের গাঠনিক ধর্ম আমি আবারও বলে দিচ্ছি, পদার্থের গাঠনিক ধর্ম থেকে তেমন কিচ্ছু দেখবা না। এই চ্যাপ্টার থেকে বেসিক ফর্মুলা দেখবা, বেসিক ইনফরমেশন দেখে যাবা, বেসিক ইনফরমেশন দেখে যাবা, বেসিক ইনফরমেশন দেখে যাবা, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে বেসিক আসে, কোনো ম্যাথ আসে না। এবার আসো নেক্সট, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি। ওকে আসো, পর্যায়বৃত্ত গতি। ওকে আসো, পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতিটা কি? হ্যাঁ, পর্যায়বৃত্ত গতিটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো যারা আছেন তারা সবাই একটু বলেন যে এই কটা চ্যাপ্টার সবাই বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে আসবো। বাবা সবাই একটু বলেন যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা দ্রুত। পর্যায়বৃত্ত গতির পার্টটুকু সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে জানাও যে ভাই আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? সবাই সরি, এতক্ষণ যা যা দেখাইছি এগুলো ক্লিয়ার কিনা? পর্যায়বৃত্ত তো পড়াই নেই, সো এখন পর্যায়বৃত্ত পড়াবো। এতটুকু যা যা পড়িয়েছি এগুলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে বলে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এখন পর্যায়বৃত্ত গতিটা দিব। আচ্ছা ঠিক আছে, এখানে যে সূত্রটা দেখবা ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, এইখানে যদি তোমার কাছে প্রশ্ন করা হয় একটু ভালো মতো খেয়াল করবা, সবাই একটু ভালো মতো খেয়াল করবা। 4 ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই হচ্ছে হলো ডিটি স্কোয়ার প্লাস 16x, সরি 16x ইকুয়ালস টু 0। ধরে নাও এখানে তোমাকে বলা হয়েছে ওমেগা ইকুয়ালস টু কত, তাই না? ওমেগা ইকুয়ালস টু কত? আচ্ছা, হাজিদান এসে এখানে দেখো ওমেগা ইকুয়ালস টু কত, 16কে আগে 4 দিয়ে ভাগ করো, থাকবে হচ্ছে হলো 4, সরি থাকবে হচ্ছে হলো 4, যার মান হচ্ছে হলো ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে হলো 2 রেডিয়ান পার সেকেন্ড। সো বিষয়টা হচ্ছে এরকম, তুমি যেখানে যেটা চাবা সেটা আসবে। সবাই কি বুঝতে পারছো বিষয়টা কত? হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝতে হবে ভাই, না বুঝলে আলটিমেটলি এখানে পড়ে লাভ নাই। ওকে, সো এখানে কত আসবে? 2 রেডিয়ান পার সেকেন্ড। আমি যদি এখানে ধরো এরকম দিলাম 4 ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে হলো 100x ইকুয়াল 0, তাহলে ওমেগার মান কত? তাহলে তুমি এখানে ওমেগার মানটাও বের করতে পারবা। তাহলে ওমেগার মানটা কত হবে সবাই একটু বলো। তাহলে এইটা যদি হইতো তাহলে এখানে ওমেগার মানটা কত সবাই একটু কমেন্টসে জানাও। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু জানাও ওমেগার মানটা কত। আমি সব দেখাই দিব ভাই, পর্যাবৃত্ত গতি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সব দেখাই দিব। তার আগে আমাকে একটু বলো যে এখানে ওমেগার মানটা কত, যারা আসো লাইভে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, 100কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে থাকবে হচ্ছে হলো 25, আর 25 হচ্ছে হলো ওমেগা স্কোয়ারের মান, তাহলে ওমেগা ইকুয়ালস টু 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার তো না? এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এবার আরেকটা সূত্র একটু দেখবা, সেটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো এই প্রশ্নটা এইভাবে আসে, ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ, ভি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এ বাই হচ্ছে হলো টি, 2 পাই এ বাই হচ্ছে হলো টি। সর্বোচ্চ বেগ এই সূত্রটা সবাই একটু দেখবা, ঠিক আছে? সর্বোচ্চ বেগের এই সূত্রটা একটু দেখে যাবা হাজি দানেশের জন্য। ওকে ওকে ফাইন, এটা দেখা শেষ। এবার একটু খেয়াল করো, আমরা
সর্বোচ্চ ত্বরণ বলতে একটা কথা জানি, A = ওমেগা স্কয়ার A, এটাও একটু দেখে যেও। ওকে ওকে ডান। এই চ্যাপ্টারে যা যা দরকার সেগুলো আমি বলে দিছি। এখন যে পার্টটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো সরল দোলক। চলে আসো, সরল দোলক, সরি এখানে না লিখি, এখানে লিখি সরল দোলক। ওকে, যা যা দিব সরল দোলক থেকে যা যা দিব খুব ভালো মতো সম্পর্কগুলো দেখে যাও, আর কিচ্ছু দরকার নেই। দেখো টি ইজ টু ভাইয়া আমি বলবো 2π√L/z, টি ইজ টু আমরা বলবো 2π√L/z। তাহলে এবার খেয়াল করো, টি সমানুপাতিক √L, তাহলে L সমানুপাতিক টি স্কয়ার। ইয়েস, এই দুইটা কখন হয় খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, সবাই ভালো মতো খেয়াল করো। কখন হয়? যখন এখানে জি কনস্ট্যান্ট থাকবে, যখন এখানে জি কনস্ট্যান্ট থাকবে, জি কনস্ট্যান্ট থাকবে। ওকে, জি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র যারা দেখতেছো, এই দুইটা সূত্র থেকে হাজী দানেশ একটা প্রশ্ন করতে পারে। এই দুইটার যে কোনো একটা থেকে হাজী দানেশ একটা প্রশ্ন করতে পারে। ওকে ফাইন ভাইয়া, আপনি বলছেন যেহেতু তার মানে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এই কারণেই যে এটা তোমার জানতে হবে। তার মানে এল এর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক, এল এর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক, এটা মনে রাখবা, এল এর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? সবাই কারো মনে কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলবা যে ভাই কোশ্চেন আছে। ওকে, এবার খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, টি ব্যস্তানুপাতিক 1/√z, তাহলে জি ব্যস্তানুপাতিক 1/t²। কথা কি বুঝতে পারছো? এই ফর্মুলাগুলো তোমাদের জানা উচিত, বাট এই দুইটা থেকে এত প্রশ্ন আসে না, আসে এই দুইটা থেকে, খুবই ইম্পর্টেন্ট উপরের দুইটা। এবার আসো নেক্সট, সেকেন্ড দোলক, এটা 100% ইম্পর্টেন্ট, যা যা বলবো সেগুলো লিখে নাও। সেকেন্ড দোলক, তারপরে কোশ্চেন সলভ। সেকেন্ড দোলক যা যা দিব সবাই একটু লিখে নাও, যা যা দিব সেগুলো একটু লিখে নাও। সেকেন্ড দোলক যা যা দিব সেগুলো লিখে নাও, যা যা দিব সবাই লিখে নাও। ওকে, মনে রাখবা দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। মনে রাখো অর্ধ দোলনকাল অর্থাৎ টি হাফ এর মান 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তারপরে আসো কম্পাঙ্ক, মনে রাখবা কম্পাঙ্ক এফ 0.5 হার্টজ, 0.5 হার্টজ। ওকে, মিনিটে দোলন সংখ্যা, মনে রাখো মিনিটে দোলন সংখ্যা, মিনিটে দোলন সংখ্যা টি ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 30টি, টি ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 30টি। তাহলে সেকেন্ড দোলক মিনিটে দোলন সংখ্যা দেয় 30টি। কার্যকরী দৈর্ঘ্য, এই যে এই প্রশ্ন আসছে, কার্যকরী দৈর্ঘ্য এই প্রশ্ন কিন্তু চলে আসছে, এল ইজ ইকুয়ালস টু জি ডিভাইড বাই পাই স্কয়ার। এই যে এটুকু থাকে শুধু, হয় এইটা দিবে নিচের কোনটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এল ইজ ইকুয়ালস টু জি ডিভাইড বাই পাই স্কয়ার। অনেকে পাই স্কয়ার বাই জি করো, এটা ভুল। শেষ, এই যে শেষ, এল ইজ ইকুয়ালস টু জি বাই পাই স্কয়ার যদি না দাও ওইখানেই শেষ, তোমার ভর্তি পরীক্ষা ওইখানেই শেষ, শেষ জীবন শেষ। এরপরে আসো, এটাকে আরো লেখা যায় এভাবে 0.993 মিটার, তারপরে লেখা যায় 99.3 সেন্টিমিটার, তারপরে লেখা যায় 3.36 ফুট। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো কিভাবে করতে হবে? এগুলো সব ক্লিয়ার সবাই? ওকে ফাইন ভাই, এটা ক্লিয়ার। চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত? সেকেন্ড দোলক চন্দ্রপৃষ্ঠে কত? চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল কত? চন্দ্রপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল কত? মনে রাখবা 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দেন, সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দেন, সবার লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে দেন দ্রুত। ওকে, এই যে এগুলো কখন হয়? যখন এল কনস্ট্যান্ট, যখন কি হয় এল কনস্ট্যান্ট, এটা তোমরা সবাই জানো। এবার আসো, এটা বলো সবাই ক্লিয়ার কিনা? সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দাও, সবার লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে দাও বাবা দ্রুত। ওকে আসো, এবার দেখো একটা প্রশ্ন, পর্যায়কাল দ্বিগুণ করতে 2 গুণ করতে দোলনকাল কত গুণ বৃদ্ধি করতে হবে? দোলনকাল কত গুণ করতে হবে?
করতে হবে? সব ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসছে, সব ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসছে। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কয় গুণ করতে হবে? সরি, কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? আচ্ছা ঠিক আছে, আসো সলভে চলে আসি। ভাইয়া পর্যায়কালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের একটা সম্পর্ক জানো, এল টি স্কোয়ার। তাহলে দেখো পর্যায়কাল দ্বিগুণ করছো, তাহলে এল ইজ ইকুয়ালস টু 2 তার স্কোয়ার, তাহলে কত গুণ করবা? 4 গুণ করে দিবা, শেষ। তাহলে কত গুণ? 4 গুণ। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। পর্যায়কাল দ্বিগুণ, তার মানে টি যদি তুমি দ্বিগুণ করো তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল, তাহলে টি এর মান 2 তার স্কোয়ার, সূত্র এটাই, সূত্র থেকে আসা 4 গুণ, শেষ। যদি এখানে আমি বলতাম হাফ, বলতাম যে পর্যায়কাল হাফ গুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তাহলে এল সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে এল ইজ ইকুয়ালস টু হাফ তার হোল স্কোয়ার, তার মানে 1/4 L1 L2, শেষ। বুঝতে পারছো? আর বিষয়টা হচ্ছে তুমি যা করবা। এখন আমি যদি বলতাম যে ভাই 1/5 হলে, হ্যাঁ 1/5 হলে L2 এর পরিমাণ কত, 1/5 হলে L2 এর পরিমাণ কত, তাহলে তুমি করতা যে 1/5 তার হোল স্কোয়ার L1, তাহলে কত হতো? 1/25 L1, শেষ। বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার সবাই কি ক্লিয়ার হইছো? কারো মনে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে ভাই প্রচুর প্রশ্ন আমার মনে। ওকে, কারো কোনো কোশ্চেন? এনিওয়ান থাকলে বলো যে ভাই কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, ধরো দোলনকাল 50% বৃদ্ধি করছো, তাহলে এল এর পরিমাণ কত? মনে রাখবা 125%। দোলনকাল 60% বৃদ্ধি করছো, এল এর পরিমাণ 156%। দোলনকাল 100% বৃদ্ধি করছো, তাহলে এল এর পরিমাণ 300%। এল এর পরিমাণ 300%। আমার কথা আশা করি যে সবাই ক্লিয়ার হয়েছ। এই চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি সরল দোলক থেকেই প্রশ্ন আসে। সবাই কি ক্লিয়ার? যারা আসো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা ভাইয়া, তাহলে আমি বুঝবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখো, এইখানে এই যে সমানুপাতিক বলে দেওয়া আছে, এটা সমানুপাতিক বলে দেওয়া আছে, তাহলে এদের গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। মনে রাখবা এদের গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, এদের গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি ব্যস্তানুপাতিক থাকতো তাহলে অধিবৃত্তাকার। মনে রাখবা, পারবা না এটা? শেষ, গ্রাফের হিসাব শেষ। এবার আসো নেক্সট, আদর্শ গ্যাস। আসো তরঙ্গ থেকে বেসিক প্রশ্ন দেখে যাবা। আদর্শ না, তরঙ্গ থেকে বেসিক প্রশ্ন, বেসিক ইনফরমেশন দেখে যাবা। বেসিক ইনফরমেশন, ওকে। এখানে হচ্ছে হলো সাউন্ডের যে ডেসিবেলগুলো থাকে, যে শ্রেণীকক্ষে কত সাউন্ডের ডেসিবেল, এই টপিকগুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে। নেক্সট আসো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওকে, সবাই কি বুঝছো কি কি দেখে যাবা আর কি কি দেখে যাবা না? ওকে, আদর্শ গ্যাস থেকে তুমি যা যা দেখবা সেটা বলে দিচ্ছি। P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়াল P2 বাই V2 ডিভাইড বাই T2। কথা কি বুঝছো? P1 V1 ইকুয়ালস টু P2 V2। ক্লিয়ার এটাও? ওকে ব্যাক, ফাইন, এগুলো আমরা ক্লিয়ার। এরপরে আসেন হ্রদের গভীরতা। এই কয়টা টাইপ সবাই ভালো মতো দেখে যাস, ইনশাল্লাহ এর বাহিরে কোনো প্রশ্ন হবে না। ওকে, ক্লিয়ার সবাই? ফার্স্ট পেপার ডান। সবাই কি ক্লিয়ার? যা যা বলছি সবাই ক্লিয়ার কিনা? সবাই ভাইকে বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে,
সবাই একটু বলো। সবাই একটু বলো যে ফার্স্ট পেপার সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু বলো। আমরা এবার সেকেন্ড পেপারে চলে যাব। হ্যাঁ, আমরা এখন সেকেন্ড পেপারে চলে যাব। আসো সেকেন্ড পেপারে চলে আসো। সেকেন্ড পেপার ভাই যা যা বলি এগুলো একটু মাথায় সেট করে নিও, তাহলে তোমাদের ভালো কিছু ইনশাল্লাহ আসবে। ওকে, আসো সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা। ওকে, তাপগতিবিদ্যা সেকেন্ড পেপার কি আজকে দেখাবো না কালকে দেখাবো? 11টা বাজে। আজকে না কালকে দেখবা? সবাই একটু জানাও, যারা আসো আজকে দেখবা না কালকে দেখবা, দ্রুত জানাও, তাহলে সেই অনুপাতে ক্লাস সাজাবো। দ্রুত বলেন, দ্রুত। সেকেন্ড পেপারটা সবাই একটু বলেন যে আজকে দেখবেন না কালকে দেখবেন, তাহলে আমরা সেভাবে সাজাবো। সবাই তাপগতিবিদ্যা। হ্যাঁ, আসো। ওকে ওকে, আসো। c/5 f minus 32 divided by 9 is equals to k minus 274 নাকি 272 divided by 34। সরি, আচ্ছা এটা দরকার হয় না, এই পর্যন্ত আসো। এই ফর্মুলাটা আজকেই, ওকে ওকে, আজকেই দেখাই দিতেছি। আসো, আমার আসলে স্লাইড করা নাই তো, আমি সব আমার ইয়াতে লিখে রাখছি নোট খাতায়, আমি তোমাদেরকে সবগুলো বের করে করে দেখাই দিচ্ছি, দাঁড়াও, যাতে তোমাদের কারো কোনো সমস্যা না হয় বাবা। ওকে ওকে, আসো। এই সূত্রটা দেখবা, স্কেল কনভার্সন থেকে প্রশ্ন আসবে। আরেকটা হচ্ছে হলো এন্ট্রপি, এন্ট্রপি মাস্ট, এদের একক মাত্রা। হ্যাঁ, এদের একক মাত্রা, এটা একটু ভালো মতো দেখে যাবা। এন্ট্রপি, ঠিক আছে। স্কেল কনভার্সন দেখে যাবা, এন্ট্রপি নিয়ে কাজ দেখে যাবা। আর হচ্ছে হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র মাস্ট। তাহলে আমাদের ফার্স্ট পেপার ডান, ফার্স্ট চ্যাপ্টার ডান। সবাই কি বুঝতে পারছো? ওকে ওকে, আজকে দেখাই দিচ্ছি বাবা, এগুলো নিয়ে প্যারা নিও না, আমার কাছে সব লেখা আছে, আমি আগে থেকে লিখে রাখছি, যেহেতু স্লাইড করতে পারি নাই আমি তোমাদের সাজেশনটা লিখে রাখছি। এই চ্যাপ্টার থেকে জাস্ট এই জিনিসগুলো দেখে যাবা। স্কেল কনভার্সন থেকে একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন থাকবেই, এটা মাস্ট। আর এটা হচ্ছে হলো বি ইউনিটের জন্য, বলে দিচ্ছি এটা বি ইউনিটের জন্য, এটা এ ইউনিটের জন্য এন্ট্রপি, এটা এ ইউনিটের জন্য। আসো এবার দেখো স্থির তড়িৎ, দেখো স্থির তড়িৎ, ভাইয়া যা যা বলবো স্থির তড়িৎ থেকে ভালো মতো দেখে যেও, এগুলা থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। এখন আমি একটু বলে রাখি ভাই, সেটা হচ্ছে E is equals to F by হচ্ছে হলো Q, তাই তো? এখন একটু খেয়াল করো, E is equals to MA by হচ্ছে হলো Q, সরি MA না mg by হচ্ছে হলো Q, তাহলে EQ is equals to হচ্ছে হলো mg, EQ ডিভাইড বাই হচ্ছে হলো mg, EQ is equals to হচ্ছে হলো mg, EQ is equals to mg। ওকে ফাইন, এই কয়টা জিনিস তোমরা সবাই বুঝতে পারছো, এটা আহামরি আর কিছুই না। এখন কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা? যখন স্থির রাখতে ওজন সমান বলা থাকবে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ওকে ফাইন, এখন কথা হচ্ছে ভাই এইগুলা থেকে তোমাদের প্রশ্ন জীবনেও আসবে না। এখন ভাই কি থেকে প্রশ্ন আসবে তাহলে আমাদেরকে একটু বলে দেন। ওকে আসো, তড়িৎ ফ্লাক্স, সবার এটা পড়া হয়েছে আশা করি, বাচ্চাকালে এটা সবার পড়া হয়েছে। তড়িৎ ফ্লাক্স, সবাই চলে আসো, তড়িৎ ফ্লাক্স, এটা সবাই একটু ভালো মতো দেখে যেও। তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে phi is equals to q ডিভাইড বাই এপসাইলন নট। এবার একটা কথা একটু তোমাদেরকে বলে রাখি, এই যে কিউ যেটা এখানে চার্জের পরিমাণ বলা থাকবে, এখানে চার্জের পরিমাণ বলা থাকবে, সেই অনুপাতে জাস্ট মানগুলোকে বসাই দিতে হবে। এখানে চার্জের পরিমাণ বলা থাকবে, সেই অনুপাতে জাস্ট মানগুলোকে বলা থাকবে। কথা কি বুঝাতে পারছি? জাস্ট তোমাকে বলবে যে ধরো কিউ এর পরিমাণ দেওয়া আছে 2 কুলম্ব, তুমি তড়িৎ ফ্লাক্স বের করো, সো তোমাকে বের করতে হবে 2/ε0, এটাই অ্যান্সার, ফিনিশ,
শেষ। বিষয়টা হচ্ছে এরকম। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এবার আসো আরেকটা জিনিস, এটা তোমরা সবাই জানো যে এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই সূত্রটার মধ্যে যখন তুমি এই সাইডে এপসাইলন নট নিয়ে আসবা, যখন তুমি এখানে নিয়ে আসবা যে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, এখানে কি হবে আর স্কোয়ার, সরি আর স্কোয়ার। এই এপসাইলন নটের একটা মান থাকবে, এই এপসাইলন নটের মানটা সবাই দেখে যাবা, এপসাইলন নটের মানটা সবাই দেখে যাবা। মানটা কি 8.854 ইন্টু tan ইনভার্স 12। এদের একটা ইউনিট আছে, সেই ইউনিটটাও দেখে যাবা। ইউনিটটা কি পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। শেষ, বিষয়টা এটা দেখে যাবা। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হইছো? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হইছো বাবা? এবার আসো আরেকটা জিনিসে যাই। তড়িৎ বিভব খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসছে হাজিদান এসে। তড়িৎ বিভব এখান থেকে প্রশ্ন আসছে, তড়িৎ বিভব, ঠিক আছে। V ইকুয়ালস টু W বাই কিউ, V ইকুয়ালস টু কি ভাইয়া? W বাই কিউ, V ইকুয়ালস টু কি ভাইয়া? W বাই কিউ, V ইকুয়ালস টু কি ভাইয়া? W বাই কিউ। তোমাকে W বের করতে বলা হলে VQ, W বলা হলে VQ, W বলা হলে VQ। এই যে এটা HSTU তে আসতে পারে, এটা HSTU তে আসতে পারে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। সবাই মাথায় সেট করে নিয়েন, যা যা দিব ভালো মতো দেখে যেও। ওকে, এবার আসো আরেকটা জিনিসে যাব আমরা। এগুলো আসার মতো না, ওকে ফাইন। এবার আমরা একটু আসি আরেকটা সূত্র, Q ইকুয়ালস টু VC। সবাই লিখে রাখো, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, Q ইকুয়ালস টু VC। ওকে, এটার ইউনিটটা জানো সবাই, এটার ইউনিটটা সবাই জেনে নিও। সবাই জানো যে V মানে কি? V মানে হচ্ছে হলো তোমার কাছে ভোল্টেজ আর হচ্ছে হলো কুলম্ব, তাহলে ভোল্টেজ কুলম্ব VC থাকে, আর তো কিছু থাকে না। শেষ। ওকে, কিউ এর পরিমাণ এটা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো আমি তোমাদেরকে একটু বলে রাখি, এই জায়গাটাতে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, হ্যাঁ শ্রেণীর ক্ষেত্রে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করো নর্মালি, সেটা হচ্ছে 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট 1/CN, ঠিক আছে। এইটা থেকে দুইবার প্রশ্ন এসে গেছে, হাজিদান এসে দুইবার, শ্রেণী থেকে দুইবার প্রশ্ন এসে গেছে। তাহলে যেহেতু দুইবার চলে আসছে, তাহলে এই বছর সমান্তরাল থেকে প্রশ্ন আসতে পারে। সমান্তরাল অর্থাৎ CP C1 C2 ডট। ওকে, সো সমান্তরালটা একটু ভালো মতো দেখে যেও, বাট শ্রেণী থেকে প্রশ্ন আসতে পারে। সবাই কি ক্লিয়ার হয়েছে যে কি কি দরকার আর কি কি দরকার না, সেটা সবাই ক্লিয়ার? আর এই টাইপটা থেকে তোমরা হচ্ছে হলো ধারকে সঞ্চিত শক্তি দরকার নেই, এখানে ধারকের সঞ্চিত শক্তি দরকার নাই, যাদের পড়ার দরকার নাই তারা দেখবা না। এবার আসো চলতরিৎ, একদম শর্টকাট ক্লাস, মানে আমার যতটুকু দরকার সেগুলা ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলতরিৎ সবাই কি ক্লিয়ার হইছো? আচ্ছা, চলতরিৎ থেকে V ইকুয়ালস টু IR, এটা মাথায় রাখবা। আর হচ্ছে হলো বিদ্যুৎ বিল, আর হচ্ছে হলো কতটি বাতি জ্বালানো যাবে, জ্বালানো যাবে, ঠিক আছে। আমি কি বলছি, এই তিনটা জিনিস যদি তুমি হচ্ছে হলো চলতরিৎ থেকে দেখে যেতে পারো, এটা এনাফ। আরেকটা জিনিস দেখে যাবা, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ। সেখানে হচ্ছে হলো কি P/Q ইকুয়ালস টু R/S, P/Q ইকুয়ালস টু R/S। যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, এইখান থেকে হুইটস্টোনের ব্রিজ থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আবার এই যে V ইকুয়ালস টু IR ও ওহমের সূত্র, বিদ্যুৎ বিল কতটা বাতি জ্বালানো যায় সেটা একটা, আর হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই চারটা পার্ট সবাই শুধু দেখে যাবা আমাদের চলতরিৎ পার্টটা থেকে, আর কিচ্ছু দরকার নেই। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমি নেক্সট ইয়াতে চলে যাবো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত।
ওকে, এবার আসো ওই যে চুম্বকত্ব যে বিষয়গুলো থাকবে, হ্যাঁ, চুম্বকত্ব যে চ্যাপ্টারগুলো তোমাদের কাছে আছে, যেগুলো হলো তোমরা ফুল সিলেবাসের বাহিরে তোমরা পড়ো না, হ্যাঁ, ফুল সিলেবাসের বাহিরে যেগুলো তোমরা পড়ো না। এখানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আমি আজকে দিয়ে দিব না ইনশাআল্লাহ, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন ডিরেক্ট ফর্মুলা থেকে আসছিল, কোনো ম্যাথ আসে নাই, ডিরেক্ট ফর্মুলা আসছে, ওইগুলা একটু ভালো মতো দেখে যাবা। ডিরেক্ট ফর্মুলা আসছিল, ওগুলো একটু ভালো মতো সবাই দেখে যাওয়া, আর কিচ্ছু লাগবে না, আমি ওই প্রশ্নগুলো তুলে দিব না। আর 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 হচ্ছে আমাদের কাছে এই যে আমাদের কাছে হচ্ছে এই যে এটা, আমি একটু ক্যাপসুলটা দেখাই তোমাকে, ওয়েট 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 ওয়েট, ওকে, এখানে দরকার নেই, এখানে আসি, ওকে, এই যে দেখে আমি তোমাদেরকে একটু এই ফাইলটা আমি সবাইকে দিয়ে দিব। এই ফাইলটা আসলে সবার গুরুত্বপূর্ণ, মানে আমার মনে হয়েছে যে এই ফাইলটা পড়লে অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট ভালো কিছু করতে পারবে। সো এই ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব না, আমি একটু দেখাই, ওয়েট, এই যে চলতরিতেরও বেসিকগুলো আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এখানে আমরা আলাদা করে রাখি নেই। আচ্ছা, এখানে ভৌত আলোক বিজ্ঞান দেওয়া আছে, শর্ট সিলেবাসের বাইরেগুলো দেওয়া নাই, শর্ট সিলেবাসের বাইরে তো দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, হোয়াট এভার, যাই হোক, শর্ট সিলেবাসের বাইরে দেওয়া নাই। এই যে এই প্রশ্নটা আসছিল, এই যে এই প্রশ্নটা আসছিল, তড়িৎচুম্বক বর্ণালীর নিচের কোন অঞ্চলের শক্তি সবচেয়ে বেশি। এইটা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24 আসছে, বাট এটা হাজীদানেশেও আসার মতো একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা এরকম একটা প্রশ্ন আজকে আমি দিয়েছি। আরেকটা জিনিস, এই যে এটা হাজীদানেশে আসছে, আলোক কণিকার, এখানে বলা আছে আলোক কণিকার প্রবক্তাকে, বাট ওইখানে প্রশ্নটা ছিল এরকম কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারককে, এই ইউনিট আসছিল ম্যাক্স প্ল্যাঙ্ক, অ্যান্সার ছিল ম্যাক্স প্ল্যাঙ্ক। সো এইখানের এই যে চারটা চার্ট দিয়ে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আলোর কণিকা তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, আলোর তড়িৎ তরঙ্গ, চুম্বকত্ব তত্ত্ব, এইগুলা থেকে একটা প্রশ্ন, কে কি আবিষ্কার করেছে, আবিষ্কার থেকে প্রশ্ন আসবে, আবিষ্কার থেকে একটা প্রশ্ন আসবে হাজীদানেশে, এটা শিওর থাকো, ঠিক আছে? হ্যাঁ, জিএসটির জন্য করাবো, সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমি আবারও বলে দিচ্ছি, আবিষ্কারক থেকে একটা প্রশ্ন হাজীদানেশে 100% আসবে, এটা মাথায় রাখবা, ওকে? এবার আসো নেক্সট। সো আমি চুম্বকত্বর বিষয়গুলো বলে দিচ্ছি, এখান থেকে আবিষ্কারকগুলো দেখে নিবা। এবার আসো আমরা চলে আসি ভৌত আলোক বিজ্ঞান, সবাই একটু লিখে নাও, ভৌত আলোক বিজ্ঞান, যা যা দেখাই সেগুলো একটু লিখে রাখো বাবা, সেগুলো সবাই একটু লিখে রাখো, ওকে? ভৌত আলোক বিজ্ঞান, ওকে ওকে, আসো এখানেও সেম, এখান থেকে আবিষ্কারগুলো দেখে যাবা, আবিষ্কারকগুলো দেখে যাবা সবাই, এটা তো আর এখন পড়ানোর কিছু নাই, তোমরা আবিষ্কারক যদি না দেখতে পারো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। তারপরে দেখো এখানে আসছিল যে এক লিপিয়ার ইয়ার বা এক ইয়ার ইজ ইকুয়ালস টু সমান কত, এক লিপিয়ার এল ওয়াই ইজ ইকুয়ালস টু সমান কত, তাই না? আলোকবর্ষ, লিয়ার ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ, এল ওয়াই মানে আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এইটা হাজীদানেশে আসছিল 19-20, এই যে এটা হাজীদানেশে আসছে 19 আর 20, এটা হাজীদানেশে আসছে 19-20। এরপর আসো, এটা যদি তোমার কাছে এবার আসতে পারে 10 আলোকবর্ষ সমান কত, সরি 1 এল ওয়াই, তাহলে সেটার মান কত হবে? 9.46 ইন্টু 10⁻16 এত মিটার, ওকে? তাহলে 10 এল ওয়াই অর্থাৎ আলোকবর্ষ মানে 9.46 ইন্টু 10⁻16 মিটার, এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ওকে? এগুলো একটু মাথায় রাখবা। এরপরে আসো শূন্য মাধ্যমে আলোর বেগ, খেয়াল রাখবা, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাও মনে রাখবা, শূন্য মাধ্যমে আলোর বেগ, ওকে? এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা একটু ভালো মতো মাথায় সেট করে নাও, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে, সেটা কি? সি ইজ ইকুয়ালস টু 1/√এপসাইলন নট, আর একটা হচ্ছে হলো মিউ নট, ঠিক আছে? মিউ নট এপসাইলন নট বা এপসাইলন নট মিউ নট গুণাকার আছে, একই জিনিস। সো এদের হচ্ছে হলো একটা একক আছে, এই এককটা কি? √মিউ নট এপসাইলন নট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই এককটা, সেটা হচ্ছে হলো মিটার পার মিটার সেকেন্ড, পার মিটার সেকেন্ড, ওকে? পার মিটার সেকেন্ড, ওকে? বা 1/ভেলোসিটি, 1/ভেলোসিটি বা 1/ভেলোসিটি, এদের একটা মাত্রা আছে L ইনভার্স টু LT স্কোয়ার ইকুয়ালস টু M ইনভার্স টু AC স্কোয়ার, যে কোনো একটা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, তুমি যে কোনো একটা জিনিস দিতে পারো এখানে, ঠিক আছে? এখন সি ইকুয়ালস টু আরেকটা সূত্র আছে E নট বাই হচ্ছে হলো V নট,
এই সূত্রগুলো একটু দেখে যাও ভাইয়া, এগুলো ডিরেক্ট সূত্র, ঠিক আছে, এগুলো ডিরেক্ট সূত্র। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এবার আসো, পিডিএফ দিবে নাকি? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব নে, এইটার পিডিএফটা আমি দিয়ে দিব, এটার পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে, এটা তোমরা পড়ে নিও, এই থিওরিটিক্যালের পিডিএফটা, এটা সবাইকে দিয়ে দিব। এটা গত বছরও দিয়েছিলাম সবাইকে, এই বছরও দিয়ে দিব। এটা আমি রাখবো না, মানে পেইড রাখিনি এটা, কারণ এটা সব স্টুডেন্টদেরকেই আসলে একটু জিনিসটা হচ্ছে এরকম যে সবাই খালি ফ্রি খুঁজে। এখন ফ্রি খুঁজলে ভাই ওটার মোটিভেশন থাকে না। যখন তুমি একটা কিছু টাকা দিয়ে কিনতে যাবা তখন তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, হ্যাঁ টাকা দিয়ে কিনছি তার মানে এটা একটা মূল্যায়ন আছে। যেমন বিশ্বাস করো ভাই, আজকে অলরেডি আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, অলরেডি ওয়েট, একটা জিনিস দেখাই, সরি একটা জিনিস দেখাই জাস্ট, তাহলে তোমরা বুঝতে পারবা, আদারওয়াইজ তো বুঝতে পারবা না। এই যে দেখো, ওকে এই যে দেখো আমি আমাদের ওয়েবসাইটে ঢুকতেছি, একটু ভালো মতো খেয়াল করো, কোর্সে আসো। এই যে দেখো অলরেডি 264 জন এটা অলরেডি পারচেস করে ফেলছো। সো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুমি যখন এতগুলো স্টুডেন্ট, যখন তোমার এখানে একটা কমিউনিটি থাকবে, তার মানে এরা এটার উপরে ভরসা করেছে এবং এই জিনিসটা তারা যারা দেখেছে তারা বলছে ভাই অনেক সুন্দর গোছানো, এবং আমাদের শেষ সময় এটা যদি আরো আগে জানতাম তাহলে আরো আগে নিতাম। সো 100 টাকা বা 130 টাকা আমার কাছে মনে হয়েছে আমাদের স্টুডেন্ট লাইফে এটা একদম পানিবাদ জিনিস। তোমরা যে বলো ভাই টাকা নাই টাকা নাই, অন্যান্য জায়গায় তো ঠিকই যে 500-1000 টাকা দিয়ে কোর্স কিনো তো না, তাহলে এখানে 130 টাকা দিয়ে তুমি এতগুলো এক্সাম পাচ্ছ, তুমি একটা 11টা ফাইল পাচ্ছ যেগুলা তোমার কাছে শেষ মোমেন্টে গুচ্ছ এবং হাজিদানেশ দুইটাই কভার করে দিচ্ছি। এই টাকাটা কোনো পরিশ্রমিক না, কোনো কিচ্ছু না আমাদের, এটার পরিশ্রম তুমি জীবনে এই টাকা দিয়ে তুমি মেজারমেন্ট করতে পারবে না, 1000 টাকা দিলেও তুমি এটা শেষ করতে পারবে না। কিন্তু এটা নেওয়ার একটাই কারণ, তুমি আমাদেরকে নিজের স্টুডেন্ট হিসেবে জাস্ট আমাদের সাথে সম্পৃক্ত থাকা, ভাই চান্স পাইছি এতটুকু জানানো, কৃতজ্ঞতা বোধ, এই জিনিসটা ফ্রিতে দিলে কেউ জানায় না। তো এই জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদেরকে আসলে নিজের জায়গাটা বোঝানোর, যে হ্যাঁ ভাইয়াদের স্টুডেন্ট আমি ভাইয়াদেরকে একটু বলি যে ভাই আপনার জন্য একটু হলেও উপকৃত হয়েছি, ওই জায়গাটার জন্য আসলে হালকা একটু জাস্ট পেমেন্ট রাখা হয়েছে, একদমই নগণ্য, মানে একদমই ক্ষুদ্র একটা পেমেন্ট। তারপরেও অনেকে এই জিনিসটা বলে ভাই ফ্রি দেন, ঠিক আছে। তো এটার জন্য আমি দুঃখিত, আমি ফ্রিতে দিতে পারবো না। যদি তোমাকে ফ্রিতে দিতে চাই তাহলে আমি বাকি এই 250 জন প্লাস স্টুডেন্টের সাথে প্রতারণা করা হবে। আমার কাছে মনে হয় যে ওরা তো কিছু হলেও আমাকে সম্মানই করতেছে, তো ওই জায়গাটা যদি তুমি করতে পারো তাহলে ওকে ঠিক আছে, বাট ফ্রিটা আমার কাছে কেউ চেয়েও না, এটা আমার কাছে একটু খারাপ লাগবে অন্যান্যদের জন্য। তোমার জন্য আমার খারাপ লাগা অবশ্যই আছে, আমি পারলে এটা অবশ্যই সবাইকে দিতাম, বাট আমি এটা ফ্রি করে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা অ্যাটলিস্ট এটা দেখে বুঝতে পারো যে কতটুকু গোছানো হইতে পারে আমাদের সাজেশন ফাইলগুলো, কারণ আমি ওইভাবেই সাজাইছি, এছাড়া আর কিছু না। ওকে আসো, সো এটা একটা ফ্যাক্ট গেল। ওকে, অনেকক্ষণ কথা বলছি, এবার আসি ইয়াং এর দিচির যে পরীক্ষাটা আছে, ঠিক আছে, ইয়াং এর দিচির পরীক্ষা মনে রাখবা, ইয়াং এর দিচির, হ্যাঁ ইয়াং এর দিচির পরীক্ষা, হ্যাঁ এই ইয়াং এর দিচির পরীক্ষা থেকে যেটা দেখবা সেটা হচ্ছে হলো এই যে আমরা একটা সূত্র সবাই জানি, ডোরার প্রস্থ x = λd ডিভাইড বাই 2a। সো দেখো x এর সাথে সমানুপাতিক হচ্ছে হলো ল্যামডা, এইটা জিএসটিতে আসছে, x এর সাথে ল্যামডা হচ্ছে হলো সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি সবাই জানো n তম উজ্জ্বল ডোরার যে দূরত্বটা আছে সেটা জানো, x = n lambda d ডিভাইড বাই a, n lambda d ডিভাইড বাই a, n lambda d ডিভাইড বাই a, এটা তুমি জানো, এটা এমন না যে তুমি জানো না। সো এইখান থেকে একটু দেখে যেও, এখান থেকে আমাদের কাছে প্রশ্ন আসলেও আসতে পারে। তাহলে আমরা এই সূত্রটা বললাম, এই সূত্রটা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে ফাইন, এইখান থেকে x এর সাথে ভালো মতো বুঝো, x এর সাথে a এর সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে এই সম্পর্ক থেকে প্রশ্ন আসবে, এই সম্পর্ক থেকে প্রশ্ন আসবে। কথা কি বুঝতে পারছো? এই যে x ব্যস্তানুপাতিক 1/a, এখান থেকে প্রশ্ন আসবে, এটা শিওর থাকো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, প্রশ্ন আসবে, ঠিক আছে, যা বলছি তাই, এর বেশি কিছু তোমাদের জানার দরকার নেই। ওকে আসো, দীপন তীব্রতা দরকার নেই, দীপন তীব্রতা কারো দেখার দরকার নেই। আর এইখান থেকে হচ্ছে হলো থিওরি দেখে যাবা, থিওরি পার্টটা কি দেখে যাবা সেটা একটু বলে দিচ্ছি, থিওরি কি দেখে যাবা সেটাও ভাইয়া বলে দিচ্ছি।
থিওরি কি দেখে যাবা সেটাও বলে দিচ্ছি। গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, আরেকটা হচ্ছে হলো ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক সরি ধ্বংসাত্মক ব্যতিচার। হ্যাঁ, একটা হচ্ছে হলো গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক ব্যতিচার। এদের দুইটা যে ফর্মুলা আছে সেই দুইটা ফর্মুলা দেখেছো মানগুলো, ঠিক আছে? শেষ। সো আশা করি যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো, এগুলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না, এবং আই হোপ যে তোমরা সবাই এই জিনিসটা বুঝছো এবং বুঝবা। সো এটা নিয়ে আর আলাদা করে আমি গেলাম না। ওকে, সবাই কি ক্লিয়ার হইছো? আর বেসিক কোশ্চেন তো আমি দিবই। এবার চলে আসো সবাই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটা জানার আগে আধুনিক পদার্থবিজ্ঞানে চলে আসো। হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে, আধুনিক পদার্থবিজ্ঞানে তোমরা দেখবা ভাইয়ার একটা ক্লাস দেওয়া আছে। আধুনিক পদার্থবিজ্ঞানের ইউটিউবে দেখবা একটা ক্লাস দেওয়া আছে আমার। সেই ক্লাসের যে শর্টকাট ফর্মুলাগুলো রয়েছে সেগুলো দেখবা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে, সেগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? আমার ক্লাস দেখে যাবা, আমার ক্লাস, আর কিচ্ছু লাগবে না। আমার ক্লাস আধুনিক পদার্থবিজ্ঞানে আমার ক্লাস, ক্লাস হচ্ছে হলো হ্যাঁ, আমার ক্লাসটাই দেখে যাবা এখানে, ঠিক আছে? আমার ক্লাসটা দেখে যাবা ইউটিউব থেকে, আর কিচ্ছু দরকার নেই ভাই। আধুনিক পদার্থবিজ্ঞান খুবই সহজ, খুবই সহজ। আমি মাত্র 6টা শর্টকাট শিখাইছি, 6টা শর্টকাট দিয়ে তুমি সবগুলোর মান বের করতে পারবা মোটামুটি। সো সেটা একটু দেখে যাও, এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু তোমাদের দেখার দরকার নাই। আধুনিক পদার্থবিজ্ঞান অ্যাটলিস্ট সবাই কি বুঝতে পারছো? এরপরে আসো, এরপরে আসো যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তোমরা যেগুলো দেখবা সেটা আমি একটু বলে দিচ্ছি ভাই। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তোমরা যেগুলো দেখবা সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে হচ্ছে হলো যে পার্টটুকু দেখবা, ওকে হ্যাঁ, সেটা হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে হলো গামা, এই তিনটা কণার, কণার উপস্থিতি, উপস্থিতি মাস্ট দেখে যাবা, মাস্ট। ধরো একটা জিনিস দেয়া আছে, সেখানে বলা থাকলো এখানে আলফা কণা হবে না, বিটা কণা হবে না, গামা কণা হবে। এখান থেকে হাজি দানেশ প্রশ্ন করেছে অলরেডি, এখান থেকে হাজি দানেশ অলরেডি প্রশ্ন করে ফেলছে, এখান থেকে হাজি দানেশ অলরেডি কোশ্চেন করে ফেলছে, এখান থেকে হাজি দানেশ অলরেডি কোশ্চেন করে ফেলছে। সো এখানে এটা একটা দেখবা, আরেকটা হচ্ছে অর্ধায়ু দেখবা, আরেকটা হচ্ছে অর্ধায়ু দেখবা, আরেকটা হচ্ছে অর্ধায়ু দেখবা। যারা আসো তারা এগুলো সবাই জানো। আর একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে হলো নিউক্লিয় ভর, নিউক্লিয়ন ভর সরি নিউক্লিয়ন সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, এইগুলা বের করা দেখবা, এগুলো বের করা দেখবা, ঠিক আছে? এগুলো বের করা দেখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আরেকটা পার্ট দেখাই এখানে, এখানে আরেকটা দেখাই, হাইড্রোজেনের কক্ষপথে শক্তি। সবাই এটা একটু ভালো মতো সেট করে নিও। হাইড্রোজেনের কক্ষপথের শক্তি, এইখান থেকে প্রশ্ন আসছে। কক্ষপথের শক্তি 2018-19, সবাই লিখে রাখো 2018-19, হাজি দানেশ 2018-19। হাইড্রোজেনের কক্ষপথের শক্তি, হাইড্রোজেনের কক্ষপথের শক্তি কোন প্রশ্নটা আসছে সবাই একটু লিখে নাও। যে যদি তোমার কাছে এনতম বলা হয়, যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তি, তাহলে তুমি লিখবা En = -13.6, -13.6 ডিভাইড বাই n স্কোয়ার। এই সূত্রটা মনে রেখো। তোমার কাছে প্রশ্ন আসছিল 3তম এর মান কত, তাহলে E3 = -13.6 ডিভাইড বাই 9। তাহলে এইটার এটাকে কাটাকাটি করবা, তাহলে থাকবে হচ্ছে হলো -1.5, -1.5। আর এটা হাজি দানেশে আসছে, আর এটা হাজি দানেশে আসছে, এটা হাজি দানেশে আসছে। 3 নম্বর শক্তির হচ্ছে হলো তম এর মান। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এবার আসো, হাজি দানেশে আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসছিল, 1 AMU সমান কত? ঠিক আছে, এটা হচ্ছে হলো 931 MeV, অথবা যদি অপশনে না থাকে তাহলে 934 MeV, যে কোনো একটা দিবা। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই যারা আছো সবাই বুঝতেছো কিনা, সবাই একটু বলে দাও ভাইকে যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। হ্যাঁ, আর অর্ধায়ু, অর্ধায়ু, অর্ধায়ু আবারও বলে দিচ্ছি, অর্ধায়ু নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে ইউটিউবে, আমাদের ইউটিউবে যাবা, আমি এটা দেখাই দিই তোমাদেরকে। হোল্ড অন, হোল্ড অন, যারা আসো তারা এখানে চলে আসো, এখানে চলে আসো। ওকে, এই যে দেখো ভাইয়া একটা জিনিস একটু দেখাই দেই ইউটিউব। ওকে,
এই যে ইউটিউবে আসলাম, দেখো একটা জিনিস দেখো, মজার একটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাই। ইউটিউবে এই ক্লাসটা তুমি করার পরে যদি তোমার কাছে মনে হয় যে ভাই এটা আমার উপকার আসে নাই, তুমি আর জীবনে ব্রেন বাজে আইসো না। এটা আমার চ্যালেঞ্জ। যাও এই যে ইংলিশ ক্লাসটা দেখো, ইংলিশ ক্লাসের মানে জাস্ট রেকর্ডগুলো একটু দেখো। আমি যদি কমেন্টসগুলো একটু দেখাই, দেখো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাসটা, ইংলিশে আরো ক্লাস চাই 2 দিনের মাঝে এসটিএস ভাই, সেরা এটা খুঁজতেছিলাম, আরো একটা ক্লাস চাই ইংলিশে। থ্যাঙ্কস ভাই, সুন্দর ক্লাস ছিল, ভেরি গুড ক্লাস ভাই, ইনশাআল্লাহ ভাই নেক্সট ইংলিশ ক্লাস কবে, ধন্যবাদ ভাই। মানে ইংলিশের আরো ক্লাস চাই, এগুলা তারা সবাই এগুলা কমেন্টস করছে ইউটিউবে। সো এটা একটা গেল, ঠিক আছে। এরপরে দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে আসার পরে তুমি হচ্ছে হলো জিএসটি স্পেশাল ক্লাসে যাবা। জিএসটি স্পেশাল ক্লাসে আসার পরে এই যে দেখো আমি একদম শুরুতে আসি, এই যে পরমাণুর মডেল, ঠিক আছে। এটা অফ করে দেই এই সাউন্ডটা। এই চ্যাপ্টারটার A to Z যত ক্লাস, মানে যত যা দরকার সম্পূর্ণ জিনিসটা ভাইয়া দেখাই দিছি। যদি তোমাদের মনে হয় যে ভাই এই ক্লাসটা আমি করব, একবার করবা, তুমি একবার করার পরে ইনশাল্লাহ তুমি যদি ফ্যান না হইছো, তুমি আমাকে বললো যে ভাই আমি এটা বুঝি নাই এখনো, ঠিক আছে, তুমি এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ, আমি এইভাবে পড়াই দিছি। সো এবার আসো, এটা গেল। এবার আসো আমরা এবার চলে আসি, আসো। সো এটা একটা গেল, তাহলে ইউটিউবের ওই ক্লাসটা করে নিবা, তাহলে তোমার অর্ধেক শেষ। এবার একটু আসো, ওকে, তাহলে এখানে আমি বলে দিলাম ইউটিউবের ক্লাসটা করে নিবা, জাস্ট টেনে দেখবা, টেনে যেগুলো দরকার সেগুলো আমি এখানে দিয়ে দিছি, ইউটিউব ক্লাস ওটা দেখে নিবা। নেক্সট সেটা হচ্ছে হলো সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ঠিক আছে। যা দেখাইতেছি এগুলো জাস্ট দেখে যাও। এখানে হচ্ছে হলো ওই যে বিটা বের করা আর হচ্ছে হলো আলফা বের করা, এই দুটা জিনিস দেখে যাবা, আর কিছু দরকার নেই, এখানে গেটের থেকে প্রশ্ন আসে না। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে পুরো ফিজিক্সের কি দরকার সেগুলো আমরা ভাইয়াকে বলে দিলাম, ওকে, সেগুলো আমরা তোমাদেরকে বলে দিলাম। যারা আসো লাইভে তারা সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা, যে তোমাদের কি প্রয়োজন আর কি প্রয়োজন না, এটা ভাইয়া সবাইকে বলে দিছি। আর যারা এখনো এই ইউনিটের পরীক্ষাটা দেও নাই, তারা সবাই পরীক্ষাটা দিয়েন। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, যারা ছিলেন তারা সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ঠিক আছে। আমি এইভাবে তোমাদেরকে হচ্ছে হলো কোশ্চেন ধরে আজকে সলভ করাইতে পারি নাই, ইনশাল্লাহ আমরা জিএসটির সময় সব ম্যারাথন ক্লাস কোশ্চেন ধরে সলভ করাবো, সেভাবেই স্লাইড রেডি হচ্ছে, এটা নিয়ে মন খারাপের কোনো কারণ নাই। সো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, দ্রুত সবাই, ওকে, থ্যাংক ইউ। যা বলে দিয়েছি সেগুলোই জাস্ট একটু ভালো মতো সবাই দেখে যেও, তাহলে হয়ে যাবে। এখানে গেট কিছু দেখার দরকার নেই, সেমিকন্ডাক্টর থেকে এনাফ, ওকে ফাইন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা ইউটিউবে চলে যাচ্ছে, ইউটিউব থেকে এটা দেখতে পারো তোমরা, এবং এই স্লাইডটা আমরা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নিও। আর স্লাইডটা মানে এমসিকিউ যেটা, থিওরি ফাইল যেটা, সেটা আমি হচ্ছে তোমাদেরকে ইয়াতে দিয়ে দিব, টেলিগ্রামে দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হাজি জানেশের ইংরেজি ক্লাস আগামীকাল হবে ইনশাআল্লাহ, সো ভয় পাওয়ার কিছু নেই। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।